হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। ঠিক আছে, কেমন আছো সবাই আমাকে বলো তো। আজকে আমরা কম্পিউটার প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ভাষা তোমাদের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা দ্বিতীয় ক্লাসটা করব। সবাই প্রথম ক্লাসটা করে আসছো না? তাই তো, সবাই প্রথম ক্লাসটা আশা করি করে আসছো। তো এটা আমাদের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাস থেকে মূলত এমসিকিউ আসে কিংবা খতে আসে 2 নাম্বারের। কি আসে খতে? কম্পাইলার আর ইন্টারপ্রিটারের পার্থক্য, কম্পাইলার আর ইন্টারপ্রিটারের পার্থক্য, আর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুটার পার্থক্য। এই দুটা জিনিস আসে খতে, আর কিছু এমসিকিউ আসে। আমরা গত ক্লাসেই কিছু এমসিকিউ দেখছিলাম, তাই না? তো আজকের ক্লাস থেকে 4 নাম্বারের কোয়েশ্চেন আসে। আমরা দেখব কি টাইপের কোয়েশ্চেন আসে, এন্ড সব কিছু তো ভালোভাবে পড়বই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু জয়েন হতে থাকুক, আর তোমরা আমাকে বলো এটার অ্যান্সার কি। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার। আর কার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভার্সেস মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুইটার পার্থক্য। ঠিক আছে, এগুলা নরমালি খতে আসে, এমসিকিউতে আসে। দেখো, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে। আছে? হ্যাঁ, কাজের গতির ক্ষেত্রে, ভুল প্রদর্শনের ক্ষেত্রে। তাহলে আমাদের অ্যান্সার কি? 3টাই না? তাই তো, ও একসাথে পুরাটাকে অনুবাদ করে, ও লাইন বাই লাইন অনুবাদ করে। কাজের গতি, ভুল প্রদর্শন সবগুলাই কি আমাদের পার্থক্য আছে। বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। এবার একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য কি? তো প্রোগ্রাম কি এটা আমরা জানি না। ধরো তুমি একটা ক্যালকুলেটর বানাইছো, ক্যালকুলেটরের ভেতরের যেই প্রোগ্রামটা, ওটাও একটা প্রোগ্রাম। ক্যালকুলেটর কই? এখানে ক্যালকুলেটর নাই। আচ্ছা, একটা ক্যালকুলেটরের ভেতরের ক্যালকুলেশনের যাবতীয় সব কাজ একটা প্রোগ্রাম দিয়ে করে না? তাই তো। কিংবা তুমি একটা প্রোগ্রাম বানাইছো যেটা ছোট্ট একটা কাজ করে, তো ধরো 2টা সংখ্যার যোগফল বিয়োগফল বাইর করে। কিংবা তোমরা যে ফেসবুকে ঢুকছো, এই ফেসবুকও কিন্তু একটা প্রোগ্রাম, এটা কিন্তু কোড করেই বানানো হয়েছে। তো এই যে প্রোগ্রাম, ছোট থেকে বড় অনেক টাইপের প্রোগ্রাম হইতে পারে। একদম সিম্পল একটা প্রোগ্রাম কি হতে পারে? তুমি 2টা সংখ্যা ইনপুট দিবা, সে যোগফল দেখাবে। অনেক কমপ্লেক্স প্রোগ্রাম কেমন হতে পারে? যেমন ধরো ফেসবুক, তাই না? এই সব প্রোগ্রামই কিন্তু কোড করেই লেখা হয়েছে। এখন একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্যটা কি হবে? সহজ, সংক্ষিপ্ত, বোধগম্য। তার মানে কোড যেটা লেখা হয়েছে আর কি, সি প্রোগ্রাম দিয়ে লেখা হয়েছে বা যেই প্রোগ্রাম দিয়ে লেখা হোক, কোডটা সহজ, সংক্ষিপ্ত এবং বোধগম্য হওয়া লাগবে। হ্যাঁ, ফেসবুকের কোড অনেক বড়, যখন অনেক বড় হয়ে যায় তখন ব্যাপারটা আসলে মানে একা মানুষের পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু যাতে সহজ, সংক্ষিপ্ত এবং কি বোধগম্য হয়। আর একটা প্রোগ্রাম রান করার জন্য মেমোরি লাগে না? আমরা গত ক্লাসে দেখছিলাম কম্পিউটারের স্ট্রাকচারের ভেতর ওই যে রেজিস্টার থেকে মেমোরি নিয়ে আসে, তাই না? তো মেমোরি কি কম লাগবে। ঠিক আছে, প্রোগ্রামটা চলতে কম সময় লাগবে। ঠিক আছে, এরপরেরটা সহজে সম্প্রসারণযোগ্য। এটা মানে কি? ধরো তুমি একটা প্রোগ্রাম লিখছো, হ্যাঁ, ধরো তুমি একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম লিখছো, যেই ক্যালকুলেটরটা জাস্ট যোগ আর বিয়োগ করতে পারে। এখন তুমি চাচ্ছ এই ক্যালকুলেটর দিয়ে যাতে গুণও করা যায়, তাহলে কি তুমি আগের প্রোগ্রামটাকে সম্প্রসারণ করতে চাচ্ছ না, এক্সটেন্ড করতে চাচ্ছ না? তো তোমার প্রোগ্রামটা যাতে সহজে সম্প্রসারণযোগ্য হয়। তোমরা দেখো না ফেসবুকে বিভিন্ন ফিচার আসে, নতুন নতুন ফিচার,
তাই না? কয়েক বছর আগে, 2 বছর আগে মেসেঞ্জার যেরকম ছিল এখন কি ওরকম আছে? চেঞ্জ হচ্ছে না? তার মানে কি? আপডেট হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে। তো প্রোগ্রাম যাতে সহজে সম্প্রসারণযোগ্য হয়। তারপরটা হচ্ছে বাগ খুঁজে বের করা সহজ। একটা ভুল করছো, ওই ভুলটা যাতে সহজে খুঁজে বের করতে পারো। তো এগুলাই হচ্ছে আমাদের একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। আমরা যখন প্রোগ্রাম করব তখন এগুলো আরো ভালো করে বুঝতে পারবা। বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। এখান থেকে মানে এটা দিয়ে দিতে পারে যে একটা প্রোগ্রাম তৈরির কি কি ধাপ আছে 4 নাম্বারের জন্য, বুঝছো? গতে এটা দিয়ে দিতে পারে একটা প্রোগ্রাম তৈরির কি কি ধাপ আছে। ঠিক আছে, আমরা এগুলা দেখব। এখন তুমি একটা প্রোগ্রাম বানাবা যেটা 2টা সংখ্যা যোগ করতে পারে। তুমি একটা প্রোগ্রাম বানাবা যেটা 2টা সংখ্যা যোগ করতে পারে। যে কোনো ইউজার মানে যে কেউ 2টা সংখ্যা ওকে ইনপুট দিলে সে ওই 2টার যোগফল আউটপুটে দেখাইতে পারে। ছোট্ট সহজ একটা প্রোগ্রাম, তাই না? এখন ওই প্রোগ্রাম বের করার জন্য বা ওই প্রোগ্রাম তৈরির জন্য এতগুলা ধাপ কি আমাদের দরকার আছে? তো সহজ। এখন চিন্তা করো, 2টা সংখ্যার যোগফল বের করে, এটাও একটা প্রোগ্রাম। আবার ফেসবুকের মতো বিশাল একটা প্ল্যাটফর্ম, এটাও একটা প্রোগ্রাম, তাই না? আমাদের রিয়েল লাইফের যে অ্যাপ্লিকেশনগুলা, রিয়েল লাইফের যে মানে প্রোগ্রামগুলা, আমাদের বাস্তব জীবনের ফেসবুক, ইউটিউব বা তোমাদের ওয়েব অ্যাপ, এগুলো আসলে অনেক বড় বড় প্রোগ্রাম। ঠিক আছে, এগুলো ধুমধাম কোড করে হয়ে যায় না। ওগুলো বানানোর জন্য আমাদের স্টেপগুলো ফলো করা লাগে, অনেকগুলো স্টেপ ফলো করা লাগে। তো স্টেপগুলো কি? প্রত্যেকটা প্রোগ্রাম আসলে কোনো একটা সমস্যার সমাধান। ঠিক আছে, প্রত্যেকটা প্রোগ্রাম। ফেসবুক কি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম না? এটা দিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, অনেক সমস্যার উৎপত্তিও হয়েছে। সমাধান কি? তুমি দূর থেকেই মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছো, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেছো, তাই না? তো প্রত্যেকটা প্রোগ্রামই কোনো না কোনো সমস্যার সলিউশন। ঠিক আছে, তো প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। আমাদের প্রথম কাজ সমস্যাটা নির্দিষ্ট করতে হবে। আমি কোন সমস্যা, কোন প্রবলেমের জন্য একটা প্রোগ্রাম বানাবো বা লিখবো সেটা আমাকে ডিফাইন করতে হবে। তারপর হচ্ছে যেই সমস্যাটা নিয়ে তুমি প্রোগ্রামটা লিখবা সেই সমস্যাটা বিশ্লেষণ করতে হবে, একটু ভালোভাবে বুঝতে হবে সমস্যাটা আসলে কি, এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। যখন তুমি জাস্ট একবার নামগুলো পড়ো, আমি ডিটেলসে একটু পরে ব্যাখ্যা করতেছি। প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন বা এটাকে প্রোগ্রাম ডেভেলপমেন্টও বলে, প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। আমাদের এই 8টা না 7টা স্টেপ, এই 7টা স্টেপ হচ্ছে একটা প্রোগ্রাম তৈরির স্টেপ সমূহ। এগুলো মুখস্থ রাখতে হবে, আমরা ডিটেলসে দেখব। যে কোনো প্রোগ্রাম তৈরি করার এই 7টা স্টেপ। ঠিক আছে, ঠিক আছে, দেখা হয়েছে। একবার রিডিং দাও, এগুলো মুখস্থই রাখতে হবে। সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন বা প্রোগ্রাম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, আমরা প্রথম স্টেপ আসি, সমস্যা নির্দিষ্টকরণ। আমাদের কোনো একটা স্পেসিফিক সমস্যা সমাধানের জন্য একটা কি প্রোগ্রাম বানাইতে হয়, তাই না? ধরো তুমি ফিউচারে গিয়ে একটা কি করবা, সবাই উবার চালাইছো, ফুড পান্ডা চালাইছো, অ্যাপগুলা, ওগুলোও কিন্তু এক একটা প্রোগ্রাম, তাই না? তাই তো, তুমি একটা ধরো ডেলিভারি সিস্টেম বানাবা, একটা ফুড ডেলিভারি সিস্টেম বানাবা, তাহলে তুমি সমস্যাটা নির্দিষ্ট করছো, একটা ফুড ডেলিভারি সিস্টেম তুমি বানাবা, এটা তোমার সমস্যা। ঠিক আছে, এখন এই সমস্যাটা নিয়ে একটু ঘাটাঘাটি করবা, তারপর আস্তে আস্তে কি সমস্যাটার সমাধান করবা, সবার লাস্টে ফাইনালে গিয়ে কি আমাদের প্রোগ্রামটা ডেভেলপ হয়ে যাবে। আচ্ছা, সমস্যাটা আমি নির্দিষ্ট করলাম, এখন এই সমস্যাটার জন্য তোমার ইনপুট কি, আউটপুট কি, এই ব্যাপারগুলা ডিফাইন করতে হবে, এই ব্যাপারগুলা জানতে হবে। ঠিক আছে, কিংবা তুমি একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম বানাবা, চিন্তা করো একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম বানাবা, তো এই ক্যালকুলেটরের সমস্যাটা মানে এই সমস্যাটা কি সেটা ভালো করে ডিফাইন করতে হবে, কি ইনপুট হবে, কি আউটপুট হবে, সবকিছু ভালো করে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি সমস্যা চিহ্নিত করে ফেলছো, এখন কাজ হচ্ছে ওই সমস্যাটা বিশ্লেষণ করতে হবে, ওই সমস্যাটার সমাধান কতভাবে করা যায়, কোনভাবে করলে সহজ হয়, কোনভাবে করলে কঠিন হয়, সবকিছু কি তোমাকে এই স্টেপটায় বিশ্লেষণ করতে হবে।
বুঝতে পারলা? ঠিক আছে, ঠিক আছে। তো এখন তোমার সমস্যা বিশ্লেষণ করা শেষ। এই সমস্যাটার স্পেসিফিক একটা সমাধান পাইছো যে এভাবে কাজ করলে আমাদের এই সমস্যাটা সবচেয়ে সহজে সমাধান করা যাবে। তুমি একটা সমাধান পাইছো, এখন কি করবা? যেই সমাধানটা পাইছো সেটা প্রোগ্রামে ডিজাইন করবা। ডিজাইন করবা কিভাবে? তোমাকে অ্যালগোরিদম ফ্লোচার্ট এই ব্যাপারগুলা লিখতে হবে। অ্যালগোরিদম ফ্লোচার্ট কি সেটা আমরা দেখব। তুমি সমস্যাটা সমাধান পাইছো সেটা কিন্তু আগের স্টেপেই, এভাবে সমাধান করলে ব্যাপারটা সহজ হয়। এখন যেই সমাধানটা পাইছো সেই সমাধানটা তুমি কি করবা? স্টেপ বাই স্টেপ লিখে ফেলবা যে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাকে এই ধাপের পর এই ধাপ, এই ধাপের পর এই ধাপ, এভাবে করতে হবে। বুঝছো? এটাই হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনে আমরা অ্যালগোরিদম আর ফ্লোচার্ট লিখি। এগুলা নিয়ে আজকের ক্লাসে আমরা একটু পরে ডিসকাস করব। একটু বোরিং টপিক, মুখস্থ রাখতে হবে, কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, প্রোগ্রাম ডিজাইন শেষ, ঠিক আছে? তুমি সমস্যাটা ধাপে ধাপে কিভাবে সমাধান করবা সেটা কি বাংলায় লেখো বা ইংলিশে লেখো, কোনো একটা ভাষায় প্রকাশ করবা অ্যালগোরিদম আর ফ্লোচার্টের মাধ্যমে। তারপরের স্টেপ, তুমি প্রোগ্রাম কিন্তু ডিজাইন করে ফেলছো। এখন কাজ কি? যেই ডিজাইনটা করছো সেই ডিজাইনটা কোড করা। কোড করা মানে কি? কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি হতে পারে, পাইথন হতে পারে, জাভা হতে পারে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কোড করবা ওই সমস্যাটার সমাধানটা, যেটা আগে অ্যালগোরিদম আর ফ্লোচার্টে বাংলা বা ইংরেজি ভাষায় লেখা ছিল, তুমি সেইটাকে এখন প্রোগ্রামিং ভাষায় নিয়ে আসবা, মানে কম্পিউটারের ভাষায় লিখবা। বুঝতে পারলাম? ঠিক আছে। তো এই স্টেপেই মূলত কোড করা হয়, কোডিং। এই স্টেপেই কি আমাদের কোডিং করা হয়। বুঝলাম? আমাকে বলো, নোট করা লাগবে কি না? আমার স্লাইডটা দেখো তাহলেই হবে। হ্যাঁ, এগুলো জাস্ট রিডিং পড়লেই হয়। আচ্ছা, প্রোগ্রাম ডেভেলপমেন্ট বোঝা গেছে। এই স্টেপে তুমি কি করলা? কোড করে ফেলছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আগের স্টেপে যেই স্টেপ বাই স্টেপ যে স্টেপগুলো রেডি করছিলা ওই স্টেপ ওয়াইজ জাস্ট কোড করে ফেলছো। ঠিক আছে। এখন কোড করা শেষেই কিন্তু আমাদের প্রোগ্রামটা পুরোপুরি হয়ে যায় না। হ্যাঁ, আমার কোড করা শেষ। তারপরের স্টেপটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। এখন তুমি যে কোড করছো, প্রোগ্রামটা লিখছো, এখন প্রোগ্রামে তো ভুল থাকতে পারে, তাই না? বিভিন্ন টাইপের ভুল হতে পারে। ভুলগুলাকে কি বাগ বলে। ডিবাগ করতে হবে, ভুল থাকলে ভুলগুলা দূর করতে হবে। তারপর টেস্ট করতে হবে, টেস্ট রান দিতে হবে, তাই না? তাই তো, যে প্রোগ্রামটা আসলেই কাজ করতেছে কিনা। ধরো তুমি কি করছো, একটা রেজাল্ট তৈরির অ্যাপ বানাইছো, ঠিক আছে? এসএসসি রেজাল্ট দিবে এরকম একটা অ্যাপ বানাইছো, তুমি কোড করা শেষ। এখন কি তুমি সরাসরি এটা ছেড়ে দিবা বাজারে? তোমাকে টেস্ট করতে হবে না যে এটা আসলেই ঠিকঠাক কাজ করে কিনা, তাই না? তুমি ধরো 100টা বা 200টা স্টুডেন্টের ডেটার উপরে একটা রেজাল্ট বানায় দেখবা যে সব কিছু ঠিক আছে না কিনা, কারণ এগুলো তো সেন্সিটিভ। ধরো তুমি একটা অ্যাপ বানাইছো, সব কিছু ঠিক আছে, কোথাও এক জায়গায় ছোট্ট একটা ভুল চলে গেছে, তাহলে এখন তুমি যদি এটা বাজারে ছাড়ো, ধরো এসএসসি রেজাল্ট, তাহলে লক্ষ লক্ষ পোলাপানের সর্বনাশ হয়ে যাবে না? বুঝছো? তো প্রোগ্রাম বাস্তবায়ন এই স্টেপে আমাদের যেটা করতে হয়, ডিবাগ করতে হয়। কি করতে হয়? ডিবাগ করতে হয়। অর্থাৎ কোনো ভুল থাকলে সেই ভুলটা খুঁজে বের করে সংশোধন করতে হয়। এখন ভুল কয় প্রকারের? ভুল অনেক প্রকারের হতে পারে। আমরা মূলত 3 টাইপের এরর নিয়ে কাজ করি। ভুল বা এরর কয় টাইপের? 3 টাইপের মূলত। প্রথমটা হচ্ছে সিনট্যাক্স এরর। ক্যালকুলেটরে খাইছো কখনো এটা? সিনট্যাক্স এরর, এটাকে গ্রামাটিক্যাল এররও বলে। তুমি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডটা লিখবা, তাই না? প্রোগ্রামিং ভাষায় কোডটা লিখবা। প্রত্যেকটা ভাষার কিছু ব্যাকরণ থাকে। বাংলার ব্যাকরণ আছে, ইংলিশের ব্যাকরণ আছে, প্রোগ্রামিং ভাষারও কিছু নিয়ম কানুন বা ব্যাকরণ আছে। ওই ব্যাকরণগুলো যদি তুমি ভুল করো তাহলে সিনট্যাক্স এরর দিবে। তুমি ক্যালকুলেটরে এখনই লেখো তো, এটা ভাগ 2, দেখো সিনট্যাক্স এরর দেয়। এটা ভাগ 2 না, এভাবে না দিয়ে ধরো 2 ভাগ, এটা দিয়ে ইকুয়াল চাপ দাও, সিনট্যাক্স এরর। এটা বলতে তো ব্যাকরণের কিছু নাই ম্যাথমেটিক্সে, তাই না? বুঝছো? 2 নাম্বারটা হচ্ছে লজিক্যাল এরর।
লজিক্যাল এরর, নাম শুনেই বুঝতে পারতেছো তুমি লজিকে ভুল করতেছো। ধরো তুমি রেজাল্ট তৈরির একটা অ্যাপ বানাবা, ঠিক আছে? এখন আমাদের দেশের নিয়ম কি, যদি নাম্বার 80-র উপরে হয় তাহলে A+ দিব। এখন তুমি এমন ভাবে কোড করছো যদি 70-এর উপরে পায় তাহলেই A+ দিয়ে দিচ্ছ। ঠিক আছে, তাহলে এটা একটা লজিক্যাল এরর না? গ্রামারে কিন্তু কোনো ভুল নাই, সিনট্যাক্সে কোনো ভুল নাই, লজিক্যাল একটা এরর হয়ে গেছে। ঠিক আছে, হিসাব দিয়ে ভুল হবে আর কি, হিসাবে ভুল হবে। বুঝতে পারলাম। 3 নাম্বারটা হচ্ছে রান টাইম এরর বা এক্সিকিউশন এরর। রান টাইম এরর বা এক্সিকিউশন এরর, এটা কি? ধরো তুমি যখন রান করতেছো তখন গিয়ে কোনো একটা ভুল হয়ে গেছে। কিভাবে আমি তোমাকে দেখাই। ধরো তুমি একটা প্রোগ্রাম লিখছো, আমি একটা প্রোগ্রাম ডেমো, একটা প্রোগ্রাম কি করে, দুইটা সংখ্যার ভাগফল বের করে। তো তুমি যেটা করো, ফার্স্টে ইউজারের কাছ থেকে ইনপুট নাও, ঠিক আছে? তুমি ইউজারের কাছ থেকে এ আর বি ইনপুট নাও, তারপরে তুমি যে কাজটা করো, এ আর বি ভাগ করে সিতে রাখো, ঠিক আছে? তারপরের কাজ হচ্ছে তুমি যেই ভাগফলটা সেটা প্রিন্ট করে দাও। আমি এমনিই লিখলাম আর কি, স্টেপগুলো লিখলাম, ঠিক আছে? তুমি একটা প্রোগ্রাম বানাইছো যেই প্রোগ্রামটা দুইটা সংখ্যার ভাগফল দিবে। তো ওটা করার জন্য তুমি কি করতেছো, ফার্স্টে ইউজারের কাছ থেকে দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছ, ঠিক আছে? তারপরে কি করতেছো, এ কে বি দিয়ে ভাগ করে সিতে রাখতেছো, তারপর সিটা প্রিন্ট করে দিচ্ছ। এখন ইউজার যদি বি এর ভ্যালু 0 বসায় দেয়, ধরো ইউজার বসাইলো 10 আর 0, ইউজার মানে হচ্ছে যে প্রোগ্রামটা ব্যবহার করবে, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো না, ওরকম। এ এর ভ্যালু দিল 10, বি এর ভ্যালু দিল 0, তাহলে এখানে একটা এরর হয়ে গেছে না? কি আসবে? 10কে তো 0 দিয়ে ভাগ করা যায় না, তো তখন যেটা আসবে রান টাইম এরর। তার মানে এভাবে কোড করা আসলে যায় না, এভাবে একটা ভুল হয়েছে, তোমাকে একটু চেক করে অন্যভাবে করা লাগতো। তোমাকে দেখতে হইতো যদি বি এর ভ্যালু 0 হয় তাহলে ভাগ করা যাবে না, কিন্তু তুমি বি এর ভ্যালু 0 কিনা এটা চেক না করেই ভাগ করে দিছো। এটাই হচ্ছে রান টাইম এরর, মানে রান হওয়ার সময়। দেখো নরমালি কিন্তু খুব সুন্দর, তুমি যদি 2 আর 3 ইনপুট দাও খুব সুন্দর করে প্রোগ্রামটা চলবে, কিন্তু ইনপুট দিলা 10 আর 0, সেক্ষেত্রে একটা এরর চলে আসছে। এররটা কখন আসছে? যখন রান হচ্ছে, যখন এক্সিকিউশন হচ্ছে। এজন্যই বলা হয় রান টাইম এরর বা এক্সিকিউশন এরর। তো মূলত এই 3 প্রকারের এরর আমরা দূর করার ট্রাই করি আমাদের কি প্রোগ্রাম বাস্তবায়ন এই স্টেপটায়। বুঝছো? এগুলা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর, এগুলা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, ম্যাথ এরর টাইপের এরর, সেটাই কি আমাদের রান টাইম এরর। ক্যালকুলেটরে ম্যাথ এরর দেখছো না, ওটাই কি রান টাইম এরর। আর লজিক্যাল এরর আসলে এরর না, এটা হচ্ছে মানে প্রোগ্রামের এরর না, এটা হচ্ছে প্রোগ্রামারের এরর। প্রোগ্রামার কি, যে প্রোগ্রামটা লিখতেছে ও কিছু একটা লজিকে ভুল করছে, যুক্তিতে ভুল করছে। বুঝছো? ঠিক আছে, তো আমরা এরর দেখলাম। তো এই স্টেপে কি আমাদের এররগুলা দূর করে। আচ্ছা, প্রোগ্রাম লেখা শেষ হলেই কি কাজ শেষ? তোমরা যে ফেসবুক চালাইতেছো, জাকারবার্গ কি কোড করেই ছেড়ে দিছে, ওর পিসিতে রান দিয়েই ছেড়ে দিছে? না, এই প্রোগ্রামটা কোনো একটা সার্ভারে হোস্ট করতে হবে, আর অনেক হাবিজাবি কাজ করতে হবে, তাই না? ওই কাজগুলাও এই প্রোগ্রাম বাস্তবায়ন এই স্টেপটাতেই করা হয়। ঠিক আছে, তোমরা এই যে ওয়েব অ্যাপে বা ফেসবুকে ক্লাস দিচ্ছ, এগুলো কি কোনো একটা সার্ভার থেকে, দূরের একটা সার্ভার থেকে তোমার কম্পিউটারে আসতেছে, তাই না? এই কাজগুলাও এখানে করে। হ্যাঁ, অত ডিটেলস দরকার নেই। আচ্ছা, প্রোগ্রাম বাস্তবায়ন করে ফেলছি, এখনকার কাজ হচ্ছে পরের স্টেপটা কি? প্রোগ্রাম ডকুমেন্টেশন। তুমি একটা প্রোগ্রাম লিখছো, ঠিক আছে? এখন ওই প্রোগ্রামের ইউজুয়ালি প্রোগ্রামগুলো কিন্তু অনেক বড় হয়। আমাদের রিয়েল লাইফের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো,
সেগুলো কিন্তু অনেক বড় হয়, দেখা যায় যে লক্ষ লক্ষ লাইন থাকে। এখন প্রোগ্রামের কোন অংশে কি কাজ হচ্ছে এগুলা তুমি যদি ঠিকমতো ডকুমেন্টেশন না করে রাখো, কয়েকদিন পরে তুমি কিন্তু নিজেই ভুলে যাবা যে এটা কি কাজ করতেছে, তাই না? বলো, তুমি 1,00,000 লাইনের একটা প্রোগ্রাম লিখছো, হ্যাঁ, এখন তুমি যদি ডকুমেন্ট না করো যে কোথায় কি হচ্ছে, ডকুমেন্টেশন না করো, তাহলে কিন্তু 1 মাস পরে তুমিই ভুলে যাবা। তুমি একা যখন কাজ করতেছো, এখন রিয়েল লাইফে কখনোই একটা প্রবলেম বা একটা প্রোগ্রামের উপর একজন মানুষ কাজ করে না, 4 থেকে অনেক মানুষ কাজ করে, ঠিক আছে? এখন অনেক মানুষ মিলে যদি কাজ করে, তুমি একটা কোড লিখছো, তোমার কলিগ তোমার সাথে যে কাজ করতেছে ও একটা কোড লিখছে, এখন দুইটা যখন মিলাইতে যাবা, তুমি কোড কি লিখছো আর তোমার কলিগ কোড কি লিখছে, একজন তো আরেকজনেরটা বুঝতে পারবা না দেখে সরাসরি। এই বোঝাটা যাতে সহজ হয় এজন্য আমরা কি প্রোগ্রামটা ডকুমেন্টেশন করে রাখি যে কোন অংশে কি কাজ করছি, ঠিক আছে? কমেন্ট লেখা লাগবে, তাই না? তোমরা দেখবা, তোমরা ছোট্ট ছোট্ট 1 পাতার প্রোগ্রামে লিখতেছো, তুমি যেই প্রোগ্রাম লিখছো এটা তুমি ছাড়া তোমার বন্ধু বুঝতে গেলেই খবর হয়ে যাইতেছে, তাই না? এখন ফেসবুক চিন্তা করো, ফেসবুক একটা প্রোগ্রাম না, এখানে হাজার হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, লক্ষ লক্ষ লাইনের কোড আছে, এই সবগুলো একসাথে মিলেই তো কাজ করতেছে। তো একজন কি কোড করছে সেটা তার কলিগ সাথে যারা কাজ করতেছে তাদের তো বোঝা দরকার। সেটার জন্যই কি আমাদের প্রোগ্রাম ডকুমেন্টেশন সবার লাস্টের স্টেপ। এটা হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তুমি একটা প্রোগ্রাম লিখছো, লিখেই কি কাজ শেষ? লিখেই ঘুমায় পড়ছো? লিখে বাস্তবায়ন করে ডকুমেন্টেশন করে ঘুমায় পড়লে হবে? ফেসবুক যখন প্রথম বানাইছে জুকারবার্গ, এটা কত সালে, 2006 বা 7 সালে না? ওই ফেসবুক আর এখনকার ফেসবুক কি সেম? ওটা কি প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাই না? তাই তো, কোনো ভুল ধরা পড়লে ফেসবুকে মাঝে মাঝে বাগ চলে আসে না? সেগুলো কি আপডেট হচ্ছে না প্রতিনিয়ত? তো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করা মানেই হচ্ছে এইটা, প্রোগ্রামের আধুনিকীকরণ, পরিবর্ধন, এই কাজগুলোও করা। এখন জুকারবার্গ যদি 2006 বা 7 সালে যেই ফেসবুকটা বানাইছিল ওটা বানাই সে ধরো ডকুমেন্টেশন করে ঘুমায় পড়লো, আর কোনো কাজ করলো না, তাহলে ফেসবুক কি এই অবস্থায় আসতো? ও কি বিলিয়নিয়ার হইতো? না। ঠিক আছে, বুঝছো? তো একটা প্রোগ্রাম তৈরির কয়টা স্টেপ? এই 7টা স্টেপ। এখন তোমরা আবার বইলো না, ভাই আমি একটা প্রোগ্রাম বানাবো যেটা 2টা সংখ্যা যোগ করতে পারে, ওটারও কি এই 7টা স্টেপ? তুমি চাইলে ওই 7টা স্টেপ এটা ফালাইতে পারো, কিন্তু দরকার নেই, এটা তো খুবই সহজ প্রোগ্রাম। এগুলো মূলত আমাদের রিয়েল লাইফের, বাস্তব জীবনের যে সমস্ত প্রোগ্রাম আছে না, ওই প্রোগ্রামগুলা তৈরি করার এতগুলা স্টেপ। এন্ড রিয়েল লাইফের প্রবলেমগুলা, সমস্যাগুলা বা প্রোগ্রামগুলো অনেক বড় হয়। ঠিক আছে, তো আমাদের মোটামুটি কাজ শেষ। এটা মুখস্থ করবা, এখান থেকে 4 নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে। এই 7টা স্টেপ কি, এবং ছোট্ট করে বর্ণনাও চাইতে পারে, ঠিক আছে? এমসিকিউ আসে, দেখো তো এটা কি? প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন সমস্যা শনাক্তকরণ, প্রোগ্রাম বাগ করা, প্রোগ্রাম ডিবাগিং করা। কোনটা? সমস্যা শনাক্তকরণ, হ্যাঁ। প্রোগ্রাম বাগ করা, এটা কি দরকার? তুমি কি ইচ্ছা করে প্রোগ্রামে ভুল ধরবা? না। প্রোগ্রাম ডিবাগিং করা, তার মানে কি? 1 আর 3, আমাদের উত্তর হচ্ছে বি। ঠিক আছে, এখন কোন প্রোগ্রামাররা কি ইচ্ছা করে বাগ করে? তোমরা হ্যাকিং এর নাম শুনছো না? হ্যাকিং মূলত এই বাগের কারণেই হয়। এবং খেয়াল করে দেখবা, যারা হ্যাক করে, ধরো ফেসবুককে একজন হ্যাক করলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ও ফেসবুকের সাবেক কর্মচারী, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইচ্ছা করেই ছোট্ট একটা বাগ রেখে গেছিল, যাতে করে ফেসবুক যদি ওর সাথে কোনো অন্যায় করে বা ওর সাথে ঝামেলা করে, ও পরবর্তীতে বের হয়ে ফেসবুক হ্যাক করতে পারে, বা এই টাইপের।
ইউজুয়ালি এখন এরকম হয় না, বাট অনেক আগের দিকে যখন আমাদের ইন্টারনেট জাস্ট স্টার্ট হয়েছে তখন মানুষজন এগুলো করতো, বুঝছো? আচ্ছা, তোমরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলছো? কে কে তুলছো না সবাই? এটাও কিন্তু একটা প্রোগ্রাম, পুরো বাংলাদেশের সব জায়গায়, ঠিক আছে? এখন ধরো কথার কথা, তোমাকে কি করছে, এই পুরা এটিএম যে সিস্টেম ওটার কোড করতে দেওয়া হইলো, প্রোগ্রাম করতে দেওয়া হইলো। তুমি অনেক চালাক, তুমি এখানে ছোট্ট করে একটা বাগ রেখে দিছো। কি বাগ? প্রত্যেকটা ট্রানজ্যাকশনে, প্রত্যেকবার যখন কার্ড ঢুকায়, হ্যাঁ, তখন কি টাকা ট্রান্সফার হয় না? তুমি যেটা করছো, যে পরিমাণ টাকা ট্রান্সফার হয় ওর থেকে ছোট্ট একটা অংশ, ধরো 0.01 পয়সা, 0.01 পয়সা কি করছো, তোমার একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছো। তুমি কোড করার সময় একটা বাগ রেখে দিছো, 0.01 পয়সা তোমার একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছো। এখন কাহিনী যেটা হয়েছে, মানুষজন এটিএম কার্ড দিয়ে টাকা তুলতেছে, ও দেখতেছে 0.01 পয়সা, এটা মানে কই জানি চলে যাচ্ছে। এখন এত কম টাকা দেখে ও ইগনোর করতেছে, ধরো ব্যাংক অথরিটিও ইগনোর করতেছে। কিন্তু চিন্তা করো, দিনে কিন্তু কোটি কোটি ট্রানজ্যাকশন হয়, তাহলে তোমার অ্যাকাউন্টে কিন্তু প্রতিদিন ভালো অ্যামাউন্টের টাকাই ঢুকবে, তাই না? এরকম একটা কাহিনী হয়েছিল, বুঝছো? কিন্তু এখন এগুলা করা সম্ভব না, মানে এখন সিকিউরিটি অনেক অ্যাডভান্সড হয়েছে, ঠিক আছে? তারপরে আমাকে বলো তো, প্রোগ্রাম তৈরিতে, প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটা? প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটা? প্রোগ্রাম ডিজাইন করার পর আমরা কি প্রোগ্রাম ডেভেলপমেন্ট করি না, প্রোগ্রাম উন্নয়ন করি না? বলো, প্রোগ্রাম ডিজাইন শেষ, তারপরে কি করবা? যে ডিজাইনটা করছো ওটাকে কি একটা প্রোগ্রামিং ভাষায় লেখা হয় না, সেটাকেই তো প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম উন্নয়ন বলে, তাই না? সেটা কি? প্রোগ্রাম কোডিং। সি কেন লিখতেছো? এই যে দেখো, প্রোগ্রাম ডিজাইন, এই স্টেপটা কোনটা? এইটা। তারপর কি প্রোগ্রাম ডেভেলপমেন্ট, এটা কি এই স্টেপে কি করা হয়? কোড করা হয়। এই স্টেপে কি করা হয়? কোড করা হয়। একটু আগেই পড়াইছি, ভুলে গেছো, দেখছো? ঠিক আছে, ওকে। আমরা এখন সিম্পল একটা প্রোগ্রামের সংগঠন দেখব, মানে সিম্পল একটা প্রোগ্রাম কি টাইপের। নর্মালি তোমরা তোমাদের কলেজে উঠে, মানে তোমাদের কলেজের সিলেবাসে যেই প্রোগ্রামগুলা লিখবা, সেই প্রোগ্রামগুলার কেমন, সেই প্রোগ্রামগুলার সংগঠন কিরকম, ঠিক আছে? একদম সহজ সিম্পল কিছু প্রোগ্রাম যেগুলো তোমরা কলেজে শিখবা। এই প্রোগ্রামগুলার স্ট্রাকচারটা কেমন? এই প্রোগ্রামগুলাই তুমি যেটা করবা, কিছু ইনপুট নিবা, ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিবা। প্রথমত ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিবা, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরের স্টেপ হচ্ছে তুমি এই ইনপুটগুলোর উপর বিভিন্ন কাজ করবা, প্রসেস করবা। সেটা ডিপেন্ড করে তুমি প্রোগ্রামটা কিসের জন্য লিখতেছো, বুঝছো? তুমি ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিবা, তারপর সেই ইনপুটগুলোর উপর প্রসেস করবা। প্রসেসটা কি? এটা তোমার সমস্যার উপরে। ধরো তোমাকে বললো 10টা সংখ্যা নিয়ে যোগ করতে, তাহলে ইউজারের কাছ থেকে 10টা সংখ্যা নিবা, প্রসেসিং স্টেপে গিয়ে ওই 10টা সংখ্যা যোগ করবা, তাহলে আউটপুটটা ফেরত পাবা না? লাস্ট স্টেপে কি করবা? তুমি আউটপুটটা দেখায় দিবা ইউজারকে, বুঝছো? একটা সিম্পল প্রোগ্রামের স্ট্রাকচার হচ্ছে এইটা, আউটপুটটা ইউজারের কাছে দেখায় দিবা। ঠিক আছে, এবার আমরা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসে যাব, অ্যালগোরিদম। নাম শুনছো? অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদম, ইউটিউব অ্যালগোরিদম, এগুলার নাম শুনছো? আচ্ছা, অ্যালগোরিদম মানে কি? যে কোনো সমস্যা সমাধানের ধাপগুলাই হচ্ছে অ্যালগোরিদম। যে কোনো সমস্যা সমাধানের কিছু ধাপ আছে না? ওই ধাপগুলাকেই তুমি যদি সাজায় লেখো, সেটাকে বলা হবে একটা অ্যালগোরিদম। লেখো সংজ্ঞাটা কি?
An algorithm is a step by step procedure for solving a problem. মানে কি, কোনো একটা সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে যেই প্রক্রিয়াটা, সেটাই কি অ্যালগরিদম। বাংলায় লেখা আছে, সমস্যা সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলে। অনেক কঠিন সংজ্ঞা, এগুলো লাগবে না, এভাবে মনে রাখো। কোনো একটা সমস্যা সমাধানের অনেকগুলা ধাপ থাকে, তাই না? ওই ধাপগুলা তুমি যদি সাজায় লেখো, সুন্দর করে লেখো, ওটাই কি অ্যালগরিদম। আমাদের রিয়েল লাইফে সবকিছুই কিন্তু এক একটা সমস্যা হিসেবে চিন্তা করতে পারো, তাই না? আচ্ছা, তুমি আমাকে বলো তো, তোমরা তো সবাই ক্লাস করতে আসছো ফেসবুকে। এখন এই যে ফেসবুকে ক্লাস করতে আসলা, এইটার অ্যালগরিদমটা কি? মানে এইটার স্টেপগুলা কি কি তুমি নিজের থেকে চিন্তা করো। তুমি ধরো ঘুমাইতেছিলা, ঘুম থেকে উঠে তারপর ফেসবুকে ক্লাসটা জয়েন দিছো। তো ওই ঘুম থেকে এই পর্যন্ত আসতে আসতে তোমার কি কি কাজ করা লাগছে আমাকে একটু স্টেপ বাই স্টেপ বলবা, ঠিক আছে? ক্লাস জয়েনিং অ্যালগরিদম। ক্লাস জয়েনের জন্য যেই কাজগুলা করা লাগতেছে, ওগুলা তুমি যদি ধাপে ধাপে লেখো, তাইলেই কি ক্লাস জয়েনিং অ্যালগরিদম হয়ে গেল না? বুঝছো? তোমার কাছে মনে হচ্ছে ক্লাস জয়েনিং তো খুব সহজ, ফেসবুকে ঢুকলাম, একটা গ্রুপে ঢুকলাম, ভাইয়া ক্লাস নিতেছে, শেষ। কিন্তু চিন্তা করো তো, একজন মানুষ যে জীবনে ফোন চালায় নাই, ওর জন্য ব্যাপারটা অত সহজ না। এখন তুমি ওই বেচারারে বুঝাবা যে ফেসবুকে ভাইয়ার ক্লাস কিভাবে জয়েন করতে হয়। ওকে বোঝানোর জন্য যেই স্টেপগুলা তুমি লিখবা, ওই স্টেপগুলার কম্বিনেশনই হচ্ছে অ্যালগরিদম। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ফোনটা অন করা, তাই না? ফোনটা অন করা, অন করা, ঠিক আছে? তারপরে স্টেপ কি? ফোনে ইন্টারনেট কানেকশন আছে কিনা সেটা দেখা। ইন্টারনেট কানেকশন না থাকলে ডেটা বা ওয়াইফাই অন করা, তাই না? এটা দ্বিতীয় স্টেপ না? তাই তো? ঠিক আছে, তৃতীয় স্টেপ কি? লেখো লেখো সবাই। তৃতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ কি? ফোনে ইন্টারনেট কানেকশন আছে কিনা সেটা তুমি চেক করবা। যদি ডেটা মানে ইন্টারনেট কানেকশন না থাকে, সেটা অন করবা, সেটা অন করে নিতে হবে। তৃতীয় স্টেপ কি? ফেসবুক অ্যাপে ঢোকা, তাই না? থার্ড স্টেপ কি? ফেসবুক অ্যাপে ঢোকা। তারপরে স্টেপ কি? ফেসবুক অ্যাপে ঢোকার পরে গ্রুপের নামটা সার্চ দেওয়া, এসিএস আইসিটি ডিকোডার ব্যাচ, তারপর ওইটাতে ঢোকা। ওটা কি 4 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ কি? অ্যানাউন্সমেন্ট সেকশনে ভাইয়ার ক্লাসটা পিন করা আছে, আমরা ওখানে কি ক্লিক করলেই ক্লাস করা শুরু করে দিতে পারবো। এই কয়টা স্টেপ ফলো করেই কি আমরা ক্লাস জয়েন করলাম না? তোমার জন্য মনে হচ্ছে এটা হুদাই এগুলা লেখার কি দরকার, এটা তো সবাই জানে। কিন্তু চিন্তা করো, তোমার একজন গ্রামের চাচাতো ভাই ধরো, যে জীবনেও ফোন ইউজ করে নাই, ওকে তোমাকে এই স্টেপগুলা বুঝাই দিতে হবে না? বুঝছো? আমাকে বুঝছো এবার? তার মানে দুনিয়ার যত কাজ আছে, যত সমস্যা আছে, সবগুলা সমাধানেরই অ্যালগরিদম আছে। সবগুলা সমাধানেরই কি অ্যালগরিদম আছে। বুঝাইতে পারলাম? আচ্ছা চিন্তা করো, আমি যদি এখন তোমাকে চা বানাইতে বলি, চা বানানোর অ্যালগরিদম কে কে পারবা লিখতে? চা বানানোর অ্যালগরিদম। ধরো তোমাকে দুধ চা বানাইতে বললাম, এটার অ্যালগরিদমটা কি হবে? প্রথম কাজ, কেটলিতে, ধরো তোমার বাসায় কেটলি আছে, ইলেকট্রিক কেটলি বা হিটার, আচ্ছা ওটাও নাই, ধরো গ্যাসের চুলা আছে, ঠিক আছে, আর পাতিল আছে। প্রথম কাজ কি? পাতিলের মধ্যে পানি নিবা, তাই না? তারপরে কাজ কি? ওই পানিকে গ্যাসের চুলার উপরে দিয়ে গরম করবা, কিছুক্ষণ ওয়েট করবা, ঠিকমতো গরম হওয়ার পর ওই পানিটা কি মগে ঢাকবা, মগে ঢালবা, তাই না? তারপর ওখানে চাপাতি দিবা, চাপাতি শেষে কি ওখানে দুধ দিবা, চিনি দিবা, নাড়াবা, চা হয়ে গেছে। এই স্টেপগুলা লিখে ফেললেই কি আমাদের চা বানানোর, দুধ চা বানানোর অ্যালগরিদম হয়ে যাবে, ঠিক আছে? এইবার আমাকে বলো, তুমি যদি এই স্টেপগুলা লিখে দাও, তাহলে যে জীবনেও চা বানায় নাই, ও এসে ফলো করে কি চা বানাইতে পারবে না?
তোমার কাছে মনে হচ্ছে ভাই এটা তো সহজ, হুদাই কেন অ্যালগোরিদম লিখছেন? কিন্তু চিন্তা করো, যে জীবনেও চা বানায় নাই ওর জন্য কিন্তু এটা এরকমই। ঠিক আছে? আচ্ছা, অ্যালগোরিদম কেন দরকার? চা বানানো এটা খুবই সহজ একটা কাজ, ছোট্ট একটা প্রোগ্রাম লেখা এটাও খুব সহজ একটা কাজ। কিন্তু আমাদের রিয়েল লাইফের যে প্রোগ্রামগুলা সেগুলো অনেক কমপ্লেক্স, অনেক জটিল। সেগুলো যাতে মানুষ সহজে বুঝতে পারে, বুঝাইতে পারে, এই জন্যই অ্যালগোরিদমগুলো লেখা হয়। তুমি চিন্তা করো, চা বানানোর অ্যালগোরিদম খুবই সহজ, কিন্তু ফেসবুকে লাইভ ক্লাস নেওয়ার যে অ্যালগোরিদম বা ফেসবুকের প্রোগ্রামটা বানানোর যে অ্যালগোরিদম সেটা কিন্তু অনেক কঠিন, অনেক কমপ্লেক্স। সেই জন্যই কি ধাপে ধাপে এটা করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা বলতেই পারো ভাই আপনি চা বানাইছেন যেমনি, আমি অমনে চা বানাবো না। আপনি কি করছেন? আপনি পাতিলে পানি দিছেন, গরম করছেন, তারপর ওই গরম পানিটা মগে দিছেন, তারপর চা পাতি চোবাইছেন, তারপর চিনি দুধ দিয়ে চা বানাই ফেলছেন। আমি এমনি বানাবো না। আমি কেমনে বানাবো? আমি হাঁড়িতে পানি দিব, গরম করব, হাঁড়িতেই চা পাতি দিব, হাঁড়িতেই দুধ দিব, হাঁড়িতেই চিনি দিব, একসাথে সব গরম করব। গরম করার পর একটা ছাঁকনি দিয়ে ওটা ছাঁকবো, তারপর কাপে দিব। এটাও কিন্তু একটা অ্যালগোরিদম চা বানানোর, তাই না? ভুল কিন্তু হয় নাই, এটাও চা হবে, এটাও চা হবে। তাহলে একই জিনিসের দুইটা অ্যালগোরিদম সম্ভব না, একাধিক অ্যালগোরিদম সম্ভব না। তার মানে একটা সমস্যার সমাধানেরই আসলে অনেকগুলা উপায় থাকতে পারে, অনেকগুলা অ্যালগোরিদম থাকতে পারে। অ্যালগোরিদম যে ইউনিক হওয়া লাগবে কিংবা বইয়ে যেমন আছে অমনই হওয়া লাগবে, মুখস্থ করা লাগবে এরকম না। বুঝছো? অ্যালগোরিদম তোমার সমস্যাটাকে সমাধান করলেই হয়। কিংবা আরেকজন এসে বলল ভাই আমি পাতিলে গরম করব না, কেটলিতে গরম করব, ইলেকট্রিক কেটলিতে আমার বাসায় আছে, সেটাতে গরম করে তারপর চা বানাবো, ওটাও কিন্তু ঠিক হবে, তাই না? এই বুঝছো? সবাই বুঝছো? এই যে চা বানানোর অ্যালগোরিদম লিখে ফেলবা, সবাই লিখে ফেলবা কিন্তু আজকেই। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা ছোট্ট ছোট্ট কিছু অ্যালগোরিদম দেখবো, ছোট্ট ছোট্ট কিছু ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম। এটা তার আগে, আচ্ছা, অ্যালগোরিদম খালি চা বানাইতে হয় এরকম না, অ্যালগোরিদম সব জায়গায় আছে। ফিজিক্সেও অ্যালগোরিদম আছে। তোমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করছো? পড়ছো? ভেক্টর তো সবাই পড়ছো, তাই না? এখন আমি যদি বলি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার অ্যালগোরিদম লেখো, ঠিক আছে? দুইটা ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ এভাবে লেখা হয় না, এ অ্যাঙ্গেল বি, এটা বের করার অ্যালগোরিদম। কি করবা? প্রথম স্টেপ দুইটা ভেক্টর ইনপুট নেওয়া। প্রথম স্টেপ দুইটা ভেক্টর ইনপুট নেওয়া, তাই না? আমাদের প্রথম স্টেপ, স্টেপ 1 কি হবে বলো তো? দুইটা ভেক্টর ইনপুট নেওয়া। ইনপুট এ ভেক্টর, বি ভেক্টর। তারপরের স্টেপ কি হবে? এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টটা বের করে ফেলা। এটা বের করে ফেলবো, ঠিক আছে? বা ভেঙে ভেঙে না করে তুমি একবারেও করে ফেলতে পারো। ডট প্রোডাক্ট করলা, তারপর এই দুইটার মান বের করলা, তারপর cos থিটার ফর্মুলা দিয়ে তাদের মধ্যবর্তী কোণ। কিংবা তুমি স্টেপ 2 তে cos থিটা ইকুয়ালস টু ডিরেক্টলি a ডট b বাই a ভেক্টরের মান b ভেক্টরের মান, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ 2। আর স্টেপ 3 কি? এখান থেকে থিটার ভ্যালুটা বের হয়ে যাবে, প্রিন্ট থিটা, মানে থিটার ভ্যালুটা তুমি দেখায় দিবা। এটাই কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার অ্যালগোরিদম। বুঝছো? যে কোনো সমস্যা সমাধানের কি উপায়গুলা তুমি জাস্ট স্টেপ বাই স্টেপ লেখলেই সেটা অ্যালগোরিদম। অ্যালগোরিদম আহামরি কিছু না, অ্যালগোরিদম আহামরি কিছু না, ঠিক আছে? দেখো কি বলছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম লেখো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা সবাই জানো না? একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা তো সবাই জানো। একটা ত্রিভুজের ভূমি যদি হয় বি আর উচ্চতা যদি হয় এইচ, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি? হাফ
ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? আচ্ছা, তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই ভূমি আর উচ্চতা জানা লাগবে। তো ভূমি আর উচ্চতা তুমি কি ইনপুট নিবা, ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, ঠিক আছে? তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, আমাদের প্রথম স্টেপ বা ধাপ 1, দেখো স্টেপ 1 বা ধাপ 1, এটা হচ্ছে শুরু, স্টার্ট। শুরু আর শেষ এই দুইটা লিখে দিতে হবে, প্রত্যেকটা অ্যালগরিদমের শুরু আসে, শেষ আসে, ঠিক আছে? স্টেপ 1 বা ধাপ 1 হচ্ছে স্টার্ট। স্টেপ 2, এই স্টেপে তোমাকে ভূমি আর উচ্চতা ইনপুট নিতে হবে, ঠিক আছে? তো লিখবা ভূমি আর উচ্চতা ইনপুট নেওয়া বা নি, আমি ইংলিশে শর্ট করে লিখে দিচ্ছি ইনপুট, অর্থাৎ আমি কাদেরকে ইনপুট নিব? ভূমি আর উচ্চতা। স্টেপ 3, আমি এবার ফর্মুলা অ্যাপ্লাই করে ক্ষেত্রফলটা বের করব। আমাদের যেই এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন কি এই যে ক্ষেত্রফলটা বের করছে এটাই তো আউটপুট হিসেবে দিবে। তো আমাদের স্টেপ 4 কি হবে? এরিয়াটা প্রিন্ট করা বা আউটপুট দেখানো, একই কথা, আমাদের প্রিন্ট এরিয়া। এন্ড স্টেপ 5 কি? শেষ। স্টেপ 5 হচ্ছে এন্ড। একদমই সহজ না? এই কাজটা করার জন্য যে ধাপগুলো আছে ওগুলো আমি সুন্দর করে সাজায় লিখছি, ঠিক আছে? এখন একটা বাচ্চা ছেলে যে ক্ষেত্রফল বের করতে জানেও না, ও এটা দেখে সব বুঝে ফেলবে না? বুঝছো? প্রথম স্টেপ আর লাস্টের স্টেপ এই দুইটা সেম, এটা স্টার্ট, এটা এন্ড। প্রোগ্রামের স্টার্ট করতে হয় না, স্টার্ট এন্ড, এটা সব জায়গায়, সব অ্যালগরিদমে এই দুইটা ফিক্সড, সব অ্যালগরিদমে এই দুইটা ফিক্সড, ঠিক আছে? আমি তো ইংলিশে লিখলাম, তুমি ইংলিশে লিখবা না, তুমি বাংলায় আরেকটু সুন্দর করে লিখবা। কিভাবে লিখবা খেয়াল করো। স্টেপ 4 বুঝি নেই? আচ্ছা, প্রিন্ট মানে কি? প্রিন্টের বাংলা কি? ছাপানো। এটা মানে হচ্ছে আউটপুট দেখানো। প্রত্যেকটা প্রোগ্রামের ইনপুট কি? ভূমি আর উচ্চতা দিবে। তুমি কি আউটপুট হিসেবে ক্ষেত্রফল দিবা না? আউটপুট হিসেবে ক্ষেত্রফল দিবা না। এখন ক্ষেত্রফল কেমনে দেখাবা? কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করেই তো দেখাবা, তাই না? এই জন্যই লেখা হয়েছে প্রিন্ট এরিয়া, অর্থাৎ এই ক্ষেত্রফলটা তুমি কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করে দেখাবা, বা আউটপুট লিখলেও হয়, আউটপুট এরিয়া, ঠিক আছে? ভাই এগুলো আসে এত সহজগুলো আসে না। দেখো তোমাকে অ্যালগরিদম লিখলে এভাবে, আমি ইংরেজিতে যেটা শর্ট করে লিখছি, তুমি পরীক্ষার খাতায় তো এভাবে লিখবা না, পরীক্ষার খাতায় এভাবে লিখবা। প্রথম স্টেপ কি? শুরু। দ্বিতীয় স্টেপ কি? ভূমি আর উচ্চতার মান গ্রহণ করা, মানে ইনপুট নেওয়া। ভূমি আর উচ্চতার মান ইনপুট নেওয়া। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র ব্যবহার করে ক্ষেত্রফলটা নির্ণয় করা। এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ। ধাপ 4 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করা, যেটা আউটপুট হিসেবে। ধাপ 5 কি? শেষ। বলো সবাই কি বুঝছো? এগুলা জাস্ট নিজের ভাষায় লিখে দিবা, তাইলেই হবে। নিজের ভাষায় লিখে দিবা। বুঝতে পারলাম? আমাকে বলো তো, বলো। আমরা সহজ কিছু অ্যালগরিদম দেখতেছি। এগুলো আসলে অ্যালগরিদম লেখার দরকারই পড়ে না, কারণ এগুলো তো সবাই বুঝে। অ্যালগরিদমের আসল প্রয়োজনীয়তা তখন হয় যখন অনেক কঠিন একটা সমস্যা আছে, সেটা বোঝানোর জন্য, সেটা যাতে আমরা সহজে বুঝতে পারি, সেজন্য অ্যালগরিদম লেখা হয়, ঠিক আছে? তারপরে দেখো উদাহরণ 2, 3টা ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম। তাহলে কি করবা? প্রথম স্টেপ কি? শুরু। দ্বিতীয় স্টেপ কি বলো? 3টা ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। তাইলে বলো তো এখানে ইনপুট কি? 3টা ধনাত্মক পূর্ণ সংখ্যা তোমাকে ইনপুট হিসেবে দিবে, আউটপুটে কি দেখাইতে হবে? ওই 3টার যোগফল। তাহলে স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে স্টার্ট। স্টেপ 2 কি? আমাকে বলো তো। স্টেপ 2 আমাদের কিছু ইনপুট নিতে হবে। কাদের ইনপুট নিতে হবে? ইনপুট এ বি সি।
আমাদের যে তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি তাদেরকে ইনপুট নিয়ে ABC তে রাখলাম, ABC তে রাখলাম। এবার এই তিনজনের যোগফল আমাকে বের করতে হবে। তাহলে স্টেপ 3 কি? এই তিনজনের যোগফল বের করে কোথাও রাখতে হবে। তো এই তিনজনের যোগফল বের করে আমি সাম নামের একটা চলকে রাখলাম। ঠিক আছে, এগুলো কিন্তু চলক, তোমরা ধরি XYZ ধরতা না, ওরকম। ABC হচ্ছে কি আমাদের এখানে তিনটা চলক। ইউজার যে ইনপুটটা দিবে সেই তিনটা ইনপুটকে আমরা A, B আর C তে রাখবো। ইউজার ধরো ইনপুট দিল 5, 6, 7, তাহলে A তে রাখবো 5, B তে রাখবো 6, C তে রাখবো 7। ঠিক আছে, তারপর এই তিনটা চলক যোগ করে যোগফলটা আলাদা একটা চলকে রাখবো, এই যে সাম, সাম এই চলকে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের যোগফল বের হয়ে গেছে না? স্টেপ 4, এটা কি হবে? আমাদের যে যোগফলটা আছে এটাকেই আমরা আউটপুট হিসেবে দেখাবো। যোগফলটা সামটা প্রদর্শন করব বা প্রিন্ট সাম। এই তিনটা সংখ্যার যোগফল আমরা কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করব। আর স্টেপ 5 কি? আমরা প্রোগ্রামটা এন্ড করে দিব, আমরা প্রোগ্রামটা এন্ড করে দিব। বুঝছো? সবাই বলো। দেখো এটাই বাংলায় সুন্দর করে লেখা আছে, কোনো কিছু বুঝতে কি ভুল হয়েছে? মানে এরকম এক্স্যাক্টলি এরকমই লিখতে হবে এরকম না, তুমি নিজের ভাষায় লিখবা। ধাপ 1 শুরু, ইনপুট হিসেবে ABC চলকের মান গ্রহণ। এটাই হচ্ছে সেই তিনটা সংখ্যা। ঠিক আছে, ইউজার তোমাকে ইনপুট দিবে, সেই তিনটা ইনপুট তুমি কি এই তিনটা জায়গায় রাখবা। তুমি ABC না ধরে XYZ ধরতে পারতা, MNও ধরতে পারতা, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে, ইনপুট নিলা, ইনপুট নিয়ে তিনটা সংখ্যা ABC এই তিনটা জায়গায় রাখলা। ঠিক আছে, এখন এই তিনটা চলকের মান যোগ করে তুমি সাম নামে আরেকটা চলকে রাখছো, সাম নামে আরেকটা জায়গা আছে সেখানে রাখছো। তাহলে এই সামটা এখন কি কি করতেছে? ওই তিনটা সংখ্যার যোগফল ধরে রাখতেছে না? এই সামটা কি প্রদর্শন করে দিছো, কাজ শেষ, কাজ শেষ। বুঝছো? আউটপুট কিভাবে বসাবে? যে এটাই তো আউটপুট, সামটাই আউটপুট না? ফলাফল মানেই তো আউটপুট, ফলাফল হিসেবে সাম চলকের মান প্রদর্শন। এখানেই তো ওই তিনটা সংখ্যার যোগফল আছে না? ইংলিশে লিখতে হবে না? ইংলিশে লিখলে হবে? তুমি বাংলা ভার্সন হলে বাংলায় লেখো, এভাবে লিখবা। ঠিক আছে, তুমি বাংলা ভার্সন হলে অবশ্যই এভাবে লিখবা। আমি এগুলো শর্ট করার জন্য এভাবে দেখাইছি, এই জিনিসটার সামারি তো এখানে দেওয়া। ঠিক আছে, আমরা দুইটা অ্যালগোরিদম দেখলাম, দুইটা পানি ভাত অ্যালগোরিদম, একদম সহজ সহজ অ্যালগোরিদম। অ্যালগোরিদম অনেক কঠিনও হতে পারে, আমরা কঠিন অ্যালগোরিদমে যাব একটু পরে, একটু পরে। তবে তার আগে আমরা আরেকটা জিনিস একটু জেনে নেই, ফ্লো চার্ট। অ্যালগোরিদম খেয়াল করো, এখানে সবকিছু বাংলায় লেখা আছে না? অনেকটা দেখতে রচনার মতো লাগতেছে, তাই না? অনেকটা দেখতে কেমন লাগতেছে? রচনার মতো লাগতেছে। এখন এই জিনিসটা কি আমরা যদি কোনোভাবে চিত্রের মাধ্যমে ফুটায় তুলতে পারতাম, ব্যাপারটা আরো সহজ হইতো না? আরো সুন্দর লাগতো না? এই জিনিসটাই আমরা যদি কোনোভাবে একটা চিত্রের মাধ্যমে ফুটায় তুলতে পারতাম, আমাদের কাছে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার, আরেকটু সুন্দর লাগতো, তাই না? তাই না? ভাইয়া ঘুমাতে যাওয়ার অ্যালগোরিদম লেখেন, তোমরা লিখো, লিখে সাবমিট করো ডিসকাশন গ্রুপে, ঘুমাইতে যাওয়ার অ্যালগোরিদম। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট, ফ্লোচার্ট কি? তুমি অ্যালগোরিদমে যা দেখছো, যেটা লিখছো ওটাই চিত্রের মাধ্যমে প্রকাশ করবা। তার মানে অ্যালগোরিদমের চিত্ররূপ, এটাই হচ্ছে ফ্লোচার্ট। অ্যালগোরিদমের চিত্রিক যেই ভার্সন, চিত্রিক বলতে কিছু নাই, একটা অ্যালগোরিদমকে তুমি চিত্রের মাধ্যমে প্রকাশ করলেই সেটাকে বলা হয় ফ্লোচার্ট। ঠিক আছে, এখন ফ্লোচার্ট আঁকার কিছু নিয়ম আছে, আমরা দেখবো সেগুলা। ফ্লোচার্টের সংজ্ঞা কি? যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতকগুলো চিহ্নের সাহায্যে কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়। অ্যালগোরিদমের মতোই কিন্তু সংজ্ঞা, জাস্ট এখানে কি, এখানে কি চিত্রভিত্তিক পদ্ধতি, চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে। বুঝছো? অ্যালগোরিদম, ফ্লোচার্ট একই জিনিসের দুটা ভার্সন, একটা ভাষায় লিখে প্রকাশ করা, একটা চিত্র দিয়ে প্রকাশ করা। ঠিক আছে, আচ্ছা
এখন ফ্লোচার্টে কিছু প্রতীক ব্যবহার করা হয়, আমরা সেই প্রতীকগুলো দেখব। ফ্লোচার্টে কিছু প্রতীক ব্যবহার করা হয়, প্রতীকগুলো আমি ফার্স্টে একবার আঁকায় দিই। একটা ডাম্বেল, এরকম একটা প্রতীক আছে। সামান্তরিক একটা প্রতীক আছে, ঠিক আছে। তারপর আয়ত একটা প্রতীক আছে। ফ্লোচার্টে এরকম কিছু প্রতীক ব্যবহার করা হয়। আরেকটা প্রতীক হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড প্রতীক। ডায়মন্ড প্রতীকটা কি? একটা বর্গ, এটাকে জাস্ট একটু ঘুরায় দেওয়া আর কি, এটাকে বলা হয় ডায়মন্ড। বুঝছো? ঠিক আছে। আর কিছু একটা বৃত্ত, আর হচ্ছে কিছু অ্যারো, তীর চিহ্ন, সেটা ডানে হতে পারে, বামে হতে পারে, উপরে নিচে হতে পারে। একটা ফ্লোচার্টে নরমালি এরকম কিছু সংকেত ব্যবহার করা হয়। এখন এই সংকেতগুলা কি প্রকাশ করে আমরা দেখব। এই সংকেতগুলা কি প্রকাশ করে আমরা দেখব। প্রথমত আসি এইটা, ডাম্বেল। ডাম্বেল বা ডিম্বক, এটা কি বলে? ডিম আকৃতি বলে না? ডিম আকৃতি বুঝাই হচ্ছে শুরু বা শেষ। একটা ফ্লোচার্টের শুরু বা শেষ বুঝাইতে আমরা এই ডিম দিয়ে প্রকাশ করি, ডিমের মধ্যে শুরু বা শেষ লিখি। ঠিক আছে, আমাকে বলো। তারপর তুমি কোনো কিছু ইনপুট বা আউটপুট নিলে বা আউটপুট দিলে আমরা সামান্তরিক এই চিহ্নটা ব্যবহার করি। ঠিক আছে, শুরু বা শেষ বোঝানোর জন্য আমরা ডাম্বেলটা ইউজ করি। ডিম ওভাল শেপ বলে, ডিম্বাকার শেপ। ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য আমরা সামান্তরিক ইউজ করি। তারপর প্রসেস করার জন্য প্রসেসিং বলতে ক্যালকুলেশনগুলো করার জন্য আমরা আয়তক্ষেত্রটা ইউজ করি। ঠিক আছে। এই ডায়মন্ড, এটাকে বলা হয় সিদ্ধান্ত। তুমি যদি কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাও, ধরো কোনো অ্যালগরিদমে তোমাকে বললো এ বড় নাকি বি বড়, সেই অনুযায়ী তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই তাহলে এই ডায়মন্ড, এই চিহ্নটা ইউজ করি। বুঝছো? আমরা দেখবো আস্তে আস্তে অ্যাপ্লিকেশনগুলো দেখবো। বুঝছো? তারপর সার্কেল, যেটা এটা হচ্ছে গোল্লা। সার্কেল এটা হচ্ছে সংযোগ, একাধিক জিনিসের সংযোগ দেওয়ার জন্য, একাধিক পথের সংযোগ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। আর এই যে অ্যারোগুলা, ডানে হতে পারে, উপর থেকে নিচে হতে পারে, এরকম হতে পারে, এগুলা প্রবাহ দিক বোঝায়। এগুলা কি বোঝায়? প্রবাহ, যে আমাদের ফ্লোচার্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ফ্লোচার্ট একটা ফ্লো নির্দেশ করে না? এই চিহ্নটা নির্দেশ করে সাবরুটিন। এটা নরমালি আমাদের লাগে না, বাট চিহ্নটা মনে রাখো, এমসিকিউতে আসতে পারে। এই যে এই চিহ্নটা প্রকাশ করে সাবরুটিন। সাবরুটিন একটু কমপ্লেক্স একটা কনসেপ্ট, তোমাদের লাগবে না, জাস্ট চিহ্নটা। আর এটা হচ্ছে কমেন্ট, এটা দিয়ে কমেন্ট বোঝায়, বর্ণনা বা টিকা। টাকা না, টিকা। বর্ণনা বা টিকা, কমেন্ট বোঝায় এই চিহ্নটা দিয়ে। চিহ্নগুলোর সাথে পরিচয় হয়েছে। আবার বলতেছি, ডিম্বক বা ডাম্বেল, এটা কি নির্দেশ করে? শুরু বা শেষ। সামান্তরিক, ইনপুট বা আউটপুট। আয়ত্ত, এটা বোঝায় প্রসেসিং করা। এটা বোঝায় কোনো সিদ্ধান্ত নিলে। এটা হচ্ছে একাধিক পথের সংযোগস্থল। এটা দিয়ে বোঝায় একাধিক পথের সংযোগস্থল। এটা দিয়ে প্রবাহ দিক। বুঝছো? সবাই আমাকে বলো তো, সবাই বুঝতে পারলাম? আমাকে বলো। ঠিক আছে, আমরা একটা অ্যালগরিদম ফ্লোচার্ট দুটাই দেখি। 3টা ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট, দুটা কিন্তু একই জিনিস। একটা আরেকটার চিত্র ভার্সন আর কি। এটার চিত্র ভার্সন হচ্ছে এইটা, আর এইটার টেক্সট ভার্সন হচ্ছে এইটা। বুঝছো? এটার অ্যালগরিদম সবাই বের করতে পারবা না? আমাকে বলো। লাস্টের দুটা বোঝার দরকার নাই, জাস্ট মুখস্থ রাখবা ইয়েগুলা। এটা হচ্ছে বর্ণনা বা টিকা। তুমি কোনো জায়গায় যদি কোনো কমেন্ট লিখতে চাও বোঝানোর জন্য, তাইলে এটা দিয়ে লিখতে পারো। সাবরুটিন কি দরকার নেই আপাতত। সাবরুটিন কি আপাতত দরকার নেই বোঝার জন্য। ঠিক আছে, 3টা ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম। সবাই পারবা না?
আমাকে বলো তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। সবাই পারবা, আমি জানি, আমি ফ্লোচার্টটা একটু দেখাই। আচ্ছা, তার আগে তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। দেখো তো এখানে কি কি আছে। শুরু আছে, তারপর কি ইনপুট আছে। এটা কি আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেস হচ্ছে না? এই যে এই স্টেপে কি প্রসেস হচ্ছে। এখানে কি আউটপুট দেখাচ্ছ, এখানে কি শেষ করতেছ। শুরু, ইনপুট, প্রসেস করা, আউটপুট, শেষ। তাই না? তাই তো আমাকে বলো তাইলে ফ্লো চার্টটা কেমন হবে? ফ্লো চার্টের একদম শুরুতে কি হবে তাইলে আমাকে বলো তো। স্টার্ট না? স্টার্ট কি ডিম দিয়ে প্রকাশ করা হয়, আমি এটাকে ডিম বলবো এখন থেকে। শুরুটা কি ডিম দিয়ে প্রকাশ করা হয় না? বলো শুরু শেষ ডিম দিয়ে, তাই না? স্টার্ট ওভাল শেপ দিয়ে, ঠিক আছে। তারপর কি করবা? ইনপুট নিচ্ছ। কি ইনপুট নিবা? যে তিনটা সংখ্যা যোগ করতে হবে সেই তিনটা সংখ্যা ইনপুট নিবা না? ইনপুট কি দিয়ে প্রকাশ করে আমাকে বলো তো। ইনপুট কি দিয়ে প্রকাশ করে? সামান্তরিক, তাই না? ইনপুট কি দিয়ে প্রকাশ করে? সামান্তরিক। তাহলে আমি কি লিখবো? ইনপুট এ বি সি, তিনটা সংখ্যা তুমি ইনপুট নিলা, ঠিক তো? ঠিক আছে, তাহলে কি এই স্টেপের পরে এই স্টেপ তুমি অ্যারো দিয়ে বুঝালা। এই হচ্ছে সেই অ্যারো, এই অ্যারো বোঝাচ্ছে তোমার এই স্টেপের পর এই স্টেপ। তারপর ইনপুট নিলা, এখনকার কাজ কি হবে? এই তিনটা সংখ্যা যোগ করা। যোগ করাটা কি প্রসেসিং এর পার্ট না বা প্রক্রিয়াকরণ পার্ট না? প্রক্রিয়াকরণ কি দিয়ে বোঝায়? কি দিয়ে বোঝায়? আয়তক্ষেত্র, তাই না? তাহলে আমরা কি করব? এই যে তিনটা চলক এ বি সি, এই তিনটা যোগ করে আরেকটা চলকে রাখবো, তাই না? তাই তো? যে তিনটা সংখ্যা এ বি সি, এই তিনজনের যোগফল আমি কি করব? একটা চলক সামে রাখলাম, ঠিক আছে। প্রসেসিং শেষ, এখন জাস্ট আউটপুটটা দেখাইতে হবে না? আমাকে বলো তো, এখন জাস্ট আউটপুটটা দেখাইলেই তো কাজ শেষ। তা আমাদের পরের কাজ কি? এই যে সাম, এটাকে আউটপুট দেখানো। আউটপুট না দেখায় তুমি বলতে পারো প্রিন্ট। প্রিন্ট মানেই হচ্ছে কি করা? প্রিন্ট করা। আমাদের আউটপুটটা কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করা। আউটপুটটা কি এখানে? সাম। এরপরের স্টেপ কি? আমাদের প্রোগ্রামটা শেষ, এন্ড। এটাই হচ্ছে তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। ফ্লোচার্ট কি পেন্সিল দিয়ে আঁকতে হয়? পেন্সিল কলম যেটা ইচ্ছা সেটাই, ঠিক আছে। বুঝছো? এতটুকু লিখলেই ইনাফ। ফ্লোচার্টের ভেতরে তুমি ইংলিশ দিয়ে লেখো, বাংলা দিয়ে লেখো, দুইটাই হবে, কিন্তু অ্যালগরিদম তুমি বাংলা ভার্সন হলে বাংলা দিয়ে লেখো। তো ফ্লোচার্টটা কি? অ্যালগরিদমই না, জাস্ট একটু কি তুমি চিত্রের মাধ্যমে প্রকাশ করছো। খেয়াল করো তো। এবার আমি যদি ফ্লোচার্ট আর অ্যালগরিদম একটু পাশাপাশি লিখি, আমাকে বলো তো আমাদের যে প্রথম স্টেপটা শুরু, এটাই কি এটা না? তারপরে স্টেপ কি? ইনপুট হিসেবে, এটাই কি এটা না? বলো তো। তারপরে স্টেপ কি? এবিসি চলকের মান যোগ করে সেটা সাম চলকে রাখা, তাই না? ধাপ 4 এখানে আসলে পেছ লেগে গেছে, যে এতটুকু এখানে হচ্ছে ধাপ 4, বুঝছো? তো ধাপ 4টাই কি এটা না? শেষ কি এটাই না? তাহলে আমাকে বলো অ্যালগরিদম ফ্লোচার্ট সেম জিনিস, তাই না? একটা আরেকটা চিত্রের ভার্সন, বুঝছো? ঠিক আছে, পরেরটাই যাচ্ছে। খুবই সহজ। আমরা একটু দেখি। তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। নরমালি তোমাদের কোয়েশ্চেনে আসলে অ্যালগরিদম ফ্লোচার্ট এই দুটো একসাথে আসবে। যদি আসে অ্যালগরিদম ফ্লোচার্ট দুটো একসাথে আসে। হ্যাঁ, ফ্লোচার্টটা বেশি ইম্পর্টেন্ট। তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম। আমাদের প্রথম স্টেপ কি?
আমাকে বলো তো তিনটা সংখ্যা ইনপুট নেওয়া, না প্রথম স্টেপ তিনটা সংখ্যা ইনপুট না, প্রথম স্টেপ হচ্ছে স্টার্ট। তারপরে স্টেপ কি, আমাদের এই তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক, ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক। তো আমরা কি করব, ইনপুট এ বি সি, ঠিক আছে। তারপরে স্টেপ কি, তোমাকে গড় বের করতে বলছে, তাই না? তো গড় কেমনে বের করে, তুমি তিনটা সংখ্যার যোগফল ফার্স্টে বাইর করবা না? আমাকে বলো তো, তুমি তিনটা সংখ্যার যোগফল ফার্স্টে বাইর করবা। সাম ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, এই তিনটা সংখ্যার যোগফল কোথায় আছে, সামে আছে। তারপরে স্টেপ কি, গড় বের করতে বলছে তিনটা সংখ্যার, এই যোগফলকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলেই তো হয় না? তাহলে অ্যাভারেজ বা এভিজি ইকুয়ালস টু সাম ভাগ 3, তাইলে কি গড় পাইলাম না? কোথায় পাইলাম? অ্যাভারেজ এখানে। আউটপুট কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই আউটপুটটা প্রিন্ট করা। প্রিন্ট অ্যাভারেজ, প্রিন্ট মানে হচ্ছে দেখানো, বুঝছো? আউটপুট দেখানো শেষ, এখন প্রোগ্রামটা শেষ করা বাকি। প্রোগ্রামটা এন্ড করা বাকি। প্রোগ্রামের ফ্লো গুলা দেখাইতে হবে, তীর চিহ্ন না দেখালে কিন্তু 0 দিয়ে দিবে। হ্যাঁ, তীর চিহ্ন দিয়ে বোঝায় কোন স্টেপের পর কোন স্টেপ, এই স্টেপের পর এই স্টেপ, তারপর এই স্টেপের পর এই স্টেপ, তারপর এটার পর এটা, তারপর এটার পর এইটা, এটার পর এটা, ঠিক আছে? বুঝতে পারলাম। এখন ভাইয়া আপনি প্রসেসিং 2 স্টেপে ভাঙায় লিখছেন, আমি চাইলে কি এই দুইটাকে একসাথে একটা স্টেপে লিখতে পারতাম না? অবশ্যই পারতাম। আমি চাইলে এই 2টা স্টেপ না লিখে জাস্ট একটা স্টেপ লিখতে পারতাম। ভাই আমি ডিরেক্ট ফর্মুলা লিখি না, এ ভি জি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 3, এটাও হইতো। 2টা স্টেপ না লিখে তুমি একটা স্টেপ লিখলেই কি হইতো, বুঝছো? ঠিক আছে, ওকে। এই যে দেখো কি দেওয়া আছে, ফ্লো চার্ট, এখানে কি অ্যালগোরিদম, এখানে কি অ্যালগোরিদম, বোঝা তো গেল? ঠিক আছে, এরপরেরটা দেখো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদম। পারবা না? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে কি লাগে? একটা বৃত্তের ব্যাসার্ধ তুমি যদি জানো তাহলে তার ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার না? একটা বৃত্তের ব্যাসার্ধ তুমি যদি জানো তাহলে তার ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, তাই না? ভাইয়া ফ্লো চার্ট কি পোর্ট্রেটে করব না ল্যান্ডস্কেপে করব? পোর্ট্রেটে, যেমনে এমনে, উপর থেকে নিচে যাবে, ডান থেকে বামে না, এরকম। একটা বৃত্তের ব্যাসার্ধ তুমি যদি জানো তার ক্ষেত্রফল কি আমরা খুব ইজিলি বের করে ফেলা যায়, তাই বের করতে ফেলা, তাই না? তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি ইনপুট নিতে হবে, ব্যাসার্ধটা। খেয়াল করো, আমরা স্টার্ট করব, ব্যাসার্ধটা ইনপুট নিব, বৃত্তের ক্ষেত্রফল, প্রিন্ট, কাজ শেষ। এটা হচ্ছে ফ্লো চার্ট, এটা হচ্ছে অ্যালগোরিদম। শুরু, ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ এর মান গ্রহণ করা, বৃত্তের ব্যাসার্ধ আর এর মান গ্রহণ করা, ঠিক আছে? এরপর পাই এর মান, পাই এর মান 3.14, এটা নির্দিষ্ট করা। তারপর এরিয়া ইকুয়ালস টু পাই ইন্টু আর ব্যবহার করে এরিয়ার মান বের করি, ফলাফল হিসেবে এরিয়ার মান প্রদর্শন করে নিজের ভাষায় লিখবা, তাইলেই হবে। বুঝছো? 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 নিজের ভাষায় লিখবা, তাহলেই হবে, তাহলেই হবে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 2টা স্টার্ট দাও। সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম। এটা ফিজিক্সের সমস্যা না, দুনিয়ার যত সমস্যা আছে সবগুলা সমস্যা সমাধানেরই কি অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম আছে, ঠিক আছে? তাহলে বলো, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের যে অ্যালগোরিদম সেটা লিখতে হবে। তোমাকে জাস্ট ফর্মুলা জানলেই হবে, তোমাকে জাস্ট ফর্মুলা জানলেই হবে। তোমরা ফিজিক্সে এই ফর্মুলাটা পড়ে আসছো না, c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9, তাই না? তোমাকে কোয়েশ্চেনে কি বলছে, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, তার মানে ইনপুট হিসেবে কি দিবে, সি দিবে না? ইনপুট হিসেবে সি দিবে, আউটপুট হিসেবে কি এফ বের করতে হবে। তাই
তাহলে এখান থেকে আমাকে বলো তো এফ এর ভ্যালুটা কি হবে? f minus 32 equals to 9 into c by 5. তাহলে f এর ভ্যালু কি হয়? 9 by 5 into c plus 32. এটাই কি সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়ার যে ফর্মুলা, তাই না? আমাকে বলো তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়ার ফর্মুলা, এই ফর্মুলাটা জানলেই হবে। এখন তুমি অ্যালগরিদম ডিজাইন করো, অ্যালগরিদম বা ফ্লোচার্ট। ফ্লোচার্টটাই ডিজাইন করো, ফ্লোচার্টটাই ডিজাইন করো। আমাকে বলো তো প্রথম স্টেপ কি? স্টার্ট। ফ্লোচার্টের প্রথম স্টেপ কি? স্টার্ট। ঠিক আছে, আমরা শুরু করি। স্টার্ট। তারপরের স্টেপ কি? ইনপুট নিব। কি ইনপুট নিব বলো তো এবার? কি ইনপুট নিব আমাকে সবাই বলো, কি ইনপুট নিব? আমাদের প্রথম স্টেপ হচ্ছে স্টার্ট। কি ইনপুট নিব? সি ইনপুট নিব না? সেন্টিগ্রেডের যে তাপমাত্রা, তাই তো? তার মানে আমরা কি ইনপুট নিব? ইনপুট সি। এটাকে ফারেনহাইটে কনভার্ট করব, ঠিক আছে? এটাকে ফারেনহাইটে কনভার্ট করব। আচ্ছা, তারপরের স্টেপ কি? তুমি সিটা ইনপুট নিয়ে নিছো, তারপরের স্টেপ কি আমাকে বলো? ফর্মুলা অ্যাপ্লাই করে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে নিব। আমাদের যে ফারেনহাইটের টেম্পারেচার এফ, সেটা হবে 9/5 ইন্টু সি প্লাস 32। বুঝছো? এর মাধ্যমে কি আমাদের ফারেনহাইট তাপমাত্রার স্কেলটা বের হয়ে যাবে না? তাপমাত্রাটা বের হয়ে যাবে না? বলো তো। তো আউটপুট কিন্তু বের করে ফেলছি। তারপরে স্টেপ কি? আমাদের এই আউটপুটটা প্রিন্ট করা। আমাদের এই আউটপুটটা কি করা? প্রিন্ট করা। তারপরের স্টেপ আমাদের প্রোগ্রামটা শেষ করা। এতটুকু লিখলে কত দিবে? 0 0। কারণ তুমি তো ফ্লোই দেখাও নাই। এটা ফ্লো চার্ট না, তো ফ্লো দেখাইতে হবে যে কোন স্টেপের পর কোন স্টেপ। এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা। বুঝতে পারলাম? এগুলো তো খুব সহজ সহজ। দেখো, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লো চার্ট দুটাই এখানে দেওয়া আছে। এটা ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় আসার মতো। পারবা না সবাই? আমাকে বলো তো। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন সাইন কেমন হবে? এই যে এইটা স্টার, এটা মানে হচ্ছে গুণ। বুঝছো? আইসিটিতে এইটা মানে হচ্ছে গুণ। আইসিটিতে এই জিনিসটা মাল্টিপ্লিকেশন বোঝায়। মাল্টিপ্লিকেশন আমরা সামনে দেখব। প্রোগ্রামিং ভাষাগুলোয় এটা মাল্টিপ্লিকেশন বোঝায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার আমাকে বলো অ্যালগরিদম আর ফ্লো চার্ট এই দুইটার পার্থক্য বুঝছো? অ্যালগরিদম আর ফ্লো চার্ট এই দুইটার পার্থক্য বুঝছো? আমি যদি অ্যালগরিদম আর ফ্লো চার্টের 3-4টা পার্থক্য বের করতে বলি, পারবা? অ্যালগরিদম আর ফ্লো চার্টের পার্থক্য এটাও কি আসে কোথায়? খতে। তাহলে টোটাল 3টা পার্থক্য দেখলাম কিন্তু। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যালগরিদম, ফ্লো চার্ট। এই দুটার পার্থক্য কি খেয়াল করো। প্রথমে সংজ্ঞা দিয়ে দিবা। সমস্যা সমাধানের ধাপসমূহ লিখিত আকারে লেখা, মানে ধাপসমূহের উপায়কে একটু উল্টা লিখছে, বুঝছো? এই লিখিতটা না পরে হবে, এখানে হবে। সমস্যা সমাধানের ধাপসমূহের উপায়কে লিখিত, না ঠিকই আছে, ঠিকই আছে। সমস্যা সমাধানের ধাপসমূহের লিখিত উপায়কে বলে অ্যালগরিদম। আর চিত্র বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে সমস্যা সমাধানের ধাপসমূহকে ফ্লোচার্ট বলে। দুটাই কিন্তু সমস্যা সমাধানের ধাপগুলা, একটা লিখিত আকারে থাকবে, একটা চিত্র আকারে থাকবে। ঠিক আছে? অ্যালগরিদম বর্ণনা নির্ভর, ফ্লোচার্ট চিত্র নির্ভর। অ্যালগরিদম দেখে প্রোগ্রাম বুঝতে সময় বেশি লাগে, ফ্লোচার্ট দেখে প্রোগ্রাম বুঝতে সময় কম লাগে। তুমি বলো ঠিক আছে না এই কথাটা? এটা দেখে যতটা সহজে তুমি বুঝতে পারো, ডেসক্রিপশন তো নাই, মানে ভাষা টাষা নাই, জাস্ট ফিগার, ধুমধাম বুঝে ফেলছো।
এটা দেখে কি বেশি সময় লাগবে না? রিডিং পড়ো, হ্যান ত্যান দেখো, তাই না? আমাকে বলো। তাহলে ফ্লো চার্ট দেখে আমাদের যে প্রোগ্রামটা সেটা বোঝা সহজ না? সেটা বোঝা সহজ না? সহজ, ঠিক আছে। প্রোগ্রাম প্রবাহের দিকটা অনুধাবন করা যায় না। অনুধাবন করা যায়, ডিরেক্টলি যায় না। প্রোগ্রাম কই থেকে কই যাইতেছে এটা ডিরেক্টলি তুমি কি মাথায় ক্যাচ করতে পারতেছো না অ্যালগোরিদম দেখে। কিন্তু ফ্লো চার্ট দেখে, এটা দেখে ধুক করে কি মাথায় ঢুকে গেছে না? এমনি যাচ্ছে ফ্লোটা, পুরো স্টার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট, তাই না? আমাকে বলো, যেটা দেখতে সহজ, হ্যাঁ, ওটা থেকে ভুল খুঁজে বের করাও সহজ না? তাহলে কোনটা থেকে ভুল খুঁজে বের করা সহজ হবে? অবশ্যই ফ্লো চার্ট থেকে। ফ্লো চার্ট থেকে ভুল খুঁজে বের করা কি সহজ? ফ্লো চার্ট থেকে ভুল খুঁজে বের করা সহজ। সবাই বুঝতে পারলাম? আচ্ছা, এতক্ষণ আমরা যে অ্যালগোরিদম বা ফ্লো চার্টগুলো দেখছি, এগুলো খুবই সহজ টাইপের ছিল। এগুলা খুবই সহজ টাইপের ছিল, বুঝছো? এগুলাতে কোনো শর্ত টর্ত কিচ্ছু নাই। জাস্ট এক সিরিয়াল থেকে ধাপগুলা কন্টিনিউ হয়েছে না? আমাকে বলো তো। জাস্ট এক সিরিয়ালে ফার্স্টে প্রথম ধাপ, পরে দ্বিতীয় ধাপ, পরে তৃতীয় ধাপ, এভাবে গেছে না? আমাকে বলো তো। আমরা যেই ফ্লোচার্টগুলো দেখছি একদম সিরিয়ালি, একটার পর একটার পর একটার পর একটা। এখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। কোথাও কি ডায়মন্ড চিহ্নটা ব্যবহার হয়েছে? ডায়মন্ড চিহ্নটা কি ছিল? সিদ্ধান্ত নেওয়ার জন্য। তুমি কোনো একটা সিদ্ধান্ত নিলা, ঠিক আছে, ওইটার উপর একবার ওইদিকেও যাওয়া যায়, ওইদিকে যাওয়া যায়, এরকম তো করি নাই। আমাদের এতক্ষণ পর্যন্ত যে অ্যালগোরিদম বা ফ্লোচার্ট ছিল, এগুলোকে বলা হয় লিনিয়ার ফ্লোচার্ট। কি বলা হয়? এগুলোকে বলা হয় লিনিয়ার ফ্লোচার্ট। দেখো, একদম এই ধাপের পর এই ধাপ, এই ধাপের পর এই ধাপ, কোনো জায়গায় কোনো ভাঙন নাই, বুঝছো? ফ্লোচার্ট অনেক টাইপের হতে পারে। টোটাল 5 টাইপের ফ্লোচার্ট হয় ইউজুয়ালি। টোটাল কয় টাইপের ফ্লোচার্ট হয়? 5 টাইপের। ফ্লোচার্ট গঠনের মৌলিক ছাঁচও বলে। ছাঁচ মানে কি জানো তো? ছাঁচ, ওই যে কুমাররা যখন মাটির ইয়ে বানায়, মাটির বাসন কোসন বানায়, ওরা একটা ছাঁচের উপরে সেটা দেয়, একটা স্ট্রাকচার, একটা কমন স্ট্রাকচার, মানুষের কঙ্কালের মতো, স্কেলেটন। তো ফ্লোচার্টের টোটাল 5টা ছাঁচ আছে বা 5টা টাইপ আছে। প্রথমটা হচ্ছে সরল অনুক্রম, যেটা আমরা দেখছি মাত্র, যেটা আমরা দেখছি জাস্ট স্টেপ বাই স্টেপ, কোনো ভাঙাভাঙির কিছু নাই, ঠিক আছে। দ্বিতীয়টাকে বলা হয় সিদ্ধান্ত বা নির্বাচন, ডিসিশন লজিক, ঠিক আছে। ধরো তোমাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হইলো যেখানে তুমি একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক এটা তুমি খুঁজে বের করবা। এটা খুঁজে বের করার জন্য তোমাকে কি করতে হবে? ওই সংখ্যাটাকে শূন্যের সাথে কম্পেয়ার করতে হবে না? তুমি যদি দেখো শূন্য থেকে বড়, তাইলে বলবা কি সংখ্যাটা ধনাত্মক। তুমি যদি দেখো শূন্য থেকে ছোট, শূন্য থেকে বড়, এটা যদি সত্য হয় বা ইয়েস হয় বা ট্রু হয়, তাহলে সংখ্যাটা ধনাত্মক, এটা তুমি বলতে পারবা। শূন্য থেকে ছোট, তার মানে এটা যদি ন হয় তাহলে সংখ্যাটা কি নেগেটিভ, এটা বলতে হবে না? খেয়াল করছো? ডিসিশনের উপর বেস করে আমাদের ফ্লোটা দুই দিকে চলে গেছে, দুই দিকে চলে গেছে। এই টাইপের জিনিসকে বলা হয় সিদ্ধান্ত বা নির্বাচন। তারপরেরটা হচ্ছে পুনরাবৃত্তি বা রিপিটেশন। এটা আমরা দেখব। লাস্টের দুইটা আপাতত লাগতেছে না, প্রথম তিনটা আমরা দেখব। প্রথমটা আমরা দেখে ফেলছি, লিনিয়ার বা সরল অনুক্রম, এটা আমরা দেখে ফেলছি, ঠিক আছে। দেখো সরল অনুক্রম কিরকম? স্টেটমেন্ট স্টেটমেন্ট স্টেটমেন্ট, এরকম অনেকগুলা স্টেটমেন্ট থাকবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। আমরা আগে যতগুলো অ্যালগোরিদম বা ফ্লোচার্ট দেখছি সবগুলাই কি এই সাচের, এই টাইপের। এখন সিদ্ধান্ত বা নির্বাচন, এই টাইপের গুলাই যাব। তো এই টাইপের গুলা কিরকম হবে? এই টাইপের গুলা এরকম হবে। ধরো একটা স্টেটমেন্ট, খেয়াল করো, তোলার দরকার নাই, এগুলো লেখার দরকার নাই। একটা স্টেটমেন্ট, আচ্ছা স্টেটমেন্ট মানে হচ্ছে আমাদের ওই স্টেপগুলা, ধাপগুলা, বুঝছো? স্টেটমেন্ট মানে ওই ধাপগুলাকে আমরা স্টেটমেন্টও বলি। ধরো এই স্টেপে আসছো, এই স্টেটমেন্টে আসছো, পরের স্টেটমেন্টে গেলা। এখন এখানে একটা কন্ডিশন বা শর্ত, ঠিক আছে।
এখানে একটা শর্ত। এখন এই শর্তটা যদি সত্য হয়, এখানে ধরো স্টেটমেন্ট মানে ধাপ, এখানে ধরো আরো স্টেটমেন্ট, অনেকগুলো স্টেটমেন্ট চলতেছে। ঠিক আছে, এখন এই স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে তুমি এই ধাপে যাবা, না হয় এই ধাপে যাবা। কাহিনী বুঝছো? এই স্টেটমেন্টটা যদি সত্য হয়, মানে এই কন্ডিশনটা, এই যে এইটা, এই কন্ডিশনটা যদি সত্য হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে ধরো এই স্টেটমেন্টে যাবা। যদি ফলস হয় তাহলে এখানে না গিয়ে এখানে চলে যাবা। কাহিনী বুঝছো? তুমি ফার্স্টে এই স্টেটমেন্টে এই ধাপে ছিল, এখান থেকে এখানে গেছো, এখান থেকে এখানে যাবা। এখন এই কন্ডিশনে যাওয়ার পর তুমি কন্ডিশনটা দেখলা, সেটা যদি সত্য হয়, কন্ডিশন মানে একটা শর্ত, হ্যাঁ, শর্ত কিরকম হতে পারে, এ কি শূন্য থেকে বড় কিনা, সেই শর্তটা যদি সত্য হয় তাহলে পরের স্টেটমেন্টে যাবা, তারপর এখান থেকে তারপরেরটা, এখান থেকে তারপরেরটা, এরকম। কিন্তু সেটা যদি মিথ্যা হয় তাহলে তুমি সেখান থেকে ডিরেক্টলি এখানে চলে আসবা। এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এখান থেকে ডিরেক্টলি এখানে চলে আসবা। এটাই কি আমাদের সিদ্ধান্ত বা নির্বাচনমূলক ফ্লোচার্ট বা অ্যালগরিদম। আমরা দেখতেছি, এখনই দেখব। খেয়াল করো, কোয়েশ্চেনটা পড়ো। দুটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তোমাকে দুইটা সংখ্যা দিবে, এর মধ্যে কে বড় কে ছোট এটা বের করবা। তো কিভাবে করব? আমরা শুরুতেই কি স্টার্ট, তাই না? শুরুতেই হচ্ছে স্টার্ট করলাম, তারপরের স্টেপ কি হবে তোমরা বলো? তোমাকে যদি ফ্লোচার্ট অ্যালগরিদম দুইটা একসাথে লিখতে দেয়, আগে ফ্লোচার্টটা লিখবা, ফ্লোচার্ট দেখে দেখে অ্যালগরিদমটা বসাবা। ফ্লোচার্ট অ্যালগরিদম একসাথে লিখতে দিলে আগে ফ্লোচার্টটা লিখবা, ওটা দেখে দেখে অ্যালগরিদমটা বুঝাবা। ঠিক আছে? এই যে এইটা না আমি বুঝাচ্ছি, এখনই বুঝতে পারবা। দেখো, প্রথম স্টেপ হচ্ছে স্টার্ট, তারপরে স্টেপ কি? ইনপুট নেওয়া। কি ইনপুট নিব বলো তো? কি ইনপুট নিব? দুইটা সংখ্যার মধ্যে কে বড় সেটা বাইর করতে হবে না? তার মানে ওই দুইটা সংখ্যা আমি ইনপুট নিব। তাই তো, ইনপুট নিলাম। এখনকার কাজ কি? এগুলো কিন্তু যোগ বিয়োগ কিছু করা লাগবে না। আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, কে বড়, এ বড় নাকি বি বড়। আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তাই না? ডিসিশন নিতে হবে। ডিসিশন কেমনে নেয়? ডায়মন্ড দিয়ে ডিসিশন নেয়, তাই না? ডিসিশন কেমনে নেয়? এই যে ডায়মন্ড, এই যে এটা দিয়ে কি ডিসিশন নেয়, এটা দিয়ে কি ডিসিশন নেয়। ঠিক আছে, ফ্লোটা কি হবে? এখান থেকে এখানে আসলাম, তারপর এখান থেকে এখানে, বুঝছো? এবার এখানে এসে আমি একটা ডিসিশন নিব। কি ডিসিশন? আমাদের এ কি বি এর থেকে বড় কিনা, এ কি বি এর থেকে বড় কিনা। ঠিক আছে, দুইটা ডিসিশন, দুইটা বেরোবে, একটা ট্রু একটা ফলস। এ কি বি থেকে বড় কিনা, এটার উত্তর কি? হয় হ্যাঁ হবে, না হয় না হবে। তো দুইটা অ্যারো বের হবে, এদিক থেকেও বের করতে পারো, এদিক থেকেও বের করতে পারো, এদিক থেকেও বের করতে পারো, যেখান থেকে ইচ্ছা বের করো, দুইটা অ্যারো বের হবে। বুঝছো? দুইটা অ্যারো বের হবে। তো আমি যেটা করলাম, এখান থেকে বের করলাম। ঠিক আছে, তারপর নিচে নামাই দিলাম। বুঝছো? সেম কাহিনী ওই সাইডেও করলাম। ঠিক আছে, এটা দিয়ে আমি সিদ্ধান্ত নিলাম কোনটা বড়, এ বড় নাকি বি বড়। এবার অ্যান্সার এখানে লিখতে হবে ইয়েস। এটার উত্তর হয় হ, না হয় না, হয় হ্যাঁ, না হয় না। ঠিক আছে, ইয়েস না হয় নো। এবার আমাকে বলো, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটাকে, এ না? তাহলে আমি কিন্তু আউটপুট পেয়ে গেছি। আউটপুট কি? আউটপুট এ। আমি কি করব? প্রিন্ট এ। খেয়াল করছো, আমি কিন্তু এখানে আউটপুট দিয়ে দিছি। বুঝছো? এবার এ যদি বি এর থেকে বড় না হয় তাহলে আউটপুট কি হবে? তাহলে বড় সংখ্যাটাকে বি। প্রিন্ট
প্রিন্ট বি। ঠিক আছে, বলো। আচ্ছা, প্রোগ্রাম কি শেষ? ফ্লোচার্ট কি শেষ? আরেকটা স্টেপ বাকি, এন্ড করা। এন্ড করা, তাই না? এখন আমাদের দেখো দুইটা ফ্লোতে ভাগ হয়ে গেছে, কিন্তু আমাদের প্রোগ্রামটা দুইটা ফ্লোতে ভাগ হয়ে গেছে। তুমি এখানে স্টার্ট করছো, ইনপুট নিছো এ আর বি, তারপর এখানে চেক করলা এ বড় নাকি বি বড়। যদি দেখো এ বড়, তাহলে প্রোগ্রামটা কিন্তু এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, ওইদিকে কিন্তু যাবে না। যদি দেখো বি বড়, তাহলে প্রোগ্রামটা এখান থেকে শুরু হয়ে এদিকে আসবে। এখন এই দুইটা ফ্লো দেখো পদ্মা মেঘনার মতো আলাদা হয়ে গেছে না? এই দুইটা ফ্লো একসাথে কম্বাইন করে তারপরেই তো শেষ করতে হবে, তাই না? দুইটা ফ্লো কম্বাইন করার জন্য আমরা যেই চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে সার্কেল বা গোল্লা। দুইটা ফ্লো কম্বাইন করার জন্য আমরা যেই চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে সার্কেল বা গোল্লা। তো আমরা এখন কি করব, এই যে দুইটা ফ্লো, দুইটা আলাদা ফ্লো হয়ে গেছে, তাদেরকে একসাথে কম্বাইন করে দিব কি, এই সার্কেলটার মাধ্যমে। বুঝছো? এই সার্কেলটার মাধ্যমে। ঠিক আছে, এখন ওই সাইড থেকেও যেই ফ্লো, দুইটা ফ্লো আলাদা হয়ে গেছিল, সেই দুইটা ফ্লো আমি কি করলাম, কম্বাইন করে দিলাম। এখানে এসে কম্বাইন হয়েছে, নাথিং এলস। কম্বাইন হয়ে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরে স্টেপ কি, আমাদের প্রোগ্রামটার এন্ড। ও এখানে শেষ, ও এখানে শেষ। বুঝাচ্ছি বুঝাচ্ছি। দা এন্ড। এটাই কি আমাদের ডিসিশন বা ওই যে সেকেন্ড টাইপ যেটা ছিল, সিদ্ধান্ত বা নির্বাচন টাইপের ফ্লোচার্ট। বুঝছো? খেয়াল করো, খেয়াল করো। তুমি প্রোগ্রামটা স্টার্ট করছো, দুইটা সংখ্যা ইনপুট নিলা। এখন তোমাকে বের করতে হবে কোনটা বড়। ঠিক আছে, তো এখানে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, এ বড় নাকি বি বড়। যদি এ বড় হয় তাহলে কি, তুমি প্রিন্ট করবা এ হচ্ছে বড়, তারপর প্রোগ্রামটা এখান দিয়ে এসে এখানে শেষ হবে। যদি এ বি এর থেকে বড় না হয়, তাহলে কে বড়, বি বড়, তাহলে এখান থেকে এসে এখানে শেষ হবে। বুঝছো? আমাকে বলো তো, যদি আমি ইনপুট হিসেবে 2 আর 3 দেই, আমি যদি ইনপুট হিসেবে 2 আর 3 দেই, তাহলে আমাদের প্রোগ্রামটা কেমনে ফ্লো হবে? এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসবে, তাই না? তাই তো? যদি আমি 4 আর 3 দিই, তাহলে প্রোগ্রামটা কোন দিক থেকে কোন দিকে যাবে আমাকে বলো। যদি আমি 4 আর 3 দিই, 4 আর 3 ইনপুট হিসেবে, এই প্রোগ্রামটা ইনপুট হিসেবে 4 আর 3 দিলাম, তাহলে বলো তো কি হবে? এখান দিয়ে আসবে, 4 কি 3 এর থেকে বড়? হ্যাঁ বড়। এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে এসে শেষ হবে। প্রোগ্রামের এন্ড পয়েন্ট কিন্তু একটা, তো এন্ডে যাওয়ার জন্যই কি আমরা দুইটা একসাথে কম্বাইন করছি। এই বুঝছো? সবাই আমাকে বলো, আমাকে সবাই একটু বলো তো বুঝছো কিনা। এইবার এটার অ্যালগোরিদম লিখবা। এবার এটার অ্যালগোরিদম লিখবা। অ্যালগোরিদম কিভাবে লিখতে হয় আমরা দেখি। আগে ফ্লোচার্ট লেখা হয়েছে আমাদের। স্টেপ 1, স্টেপ 1 স্টার্ট। আমি ইংরেজি দিয়ে লিখে দিচ্ছি, তোমরা বিস্তারিত বাংলায় লিখবা, বিস্তারিত বাংলায় লিখবা। স্টেপ 2, তুমি কি ইনপুট নিবা এ আর বি, তাই না? এ আর বি এই দুইটা তুমি ইনপুট নিবা। স্টেপ 3 কি হবে? স্টেপ 3 তে একটা ডিসিশন হয়ে যেতেছে, এ বি এর থেকে বড় কিনা। তো তুমি লিখবা এ ইজ গ্রেটার দেন বি, এটা কি সত্য কিনা। ঠিক আছে, এ ইজ গ্রেটার দেন বি, এটা কি সত্য কিনা। এখন এটা সত্য হইলে আমাদের এক ধাপে যাচ্ছে, মানে একদিকে যাচ্ছে, মিথ্যা হলে আরেক দিকে যাচ্ছে। তাহলে এখানে কি দুইটা ফ্লো হয়েছে না? তো দুইটা ডিভাইড করে ফেলতে হবে। বুঝছো? ক খ দিয়ে তুমি বাংলায় লিখলে ক খ, এখানে আমি রোমান এটা দিয়ে দুইটা ডিভিশন করে ফেললাম। ঠিক আছে, যেখানে ডিসিশন ওই স্টেপে কি দুইটা কি ছোট ভাগ করতে হবে। সত্য হলে এটা খাটবে, মিথ্যা হলে এটা খাটবে। তো আমরা দেখি, এ যদি বি এর থেকে বড় হয়, এ যদি বি এর থেকে বড় হয়, এটা যদি ইয়েস, তার মানে ইফ ইয়েস, সেক্ষেত্রে
আমরা পরের আরেকটা ধাপে যাব। কোন ধাপে যাব? এই যে এই ধাপে যাব, এ কে প্রিন্ট করব। ঠিক আছে, তো গো টু স্টেপ, স্টেপ কত এটা আমরা লিখলাম না, আপাতত ফাঁকা রাখলাম, একটু পরে ফিল আপ করবো। এটা যদি মিথ্যা হয়, ইফ নো, সেম ভাবে গো টু স্টেপ, এটা ফাঁকা রাখলাম, একটু পরেই ফিল আপ করবো। এবার খেয়াল করো পরের স্টেপ কি হবে, স্টেপ 4। ধরো এটাকে আমরা স্টেপ 4 হিসেবে চিন্তা করলাম, প্রিন্ট এ, মানে আউটপুটে কি এ প্রিন্ট করব, প্রিন্ট এ। স্টেপ 5 আউটপুটে প্রিন্ট করব বি। আর স্টেপ 6 হচ্ছে এন্ড করা। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এটাও কিন্তু একটা স্টেপ, এটাও কিন্তু একটা স্টেপ। এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি সত্য হয় তাহলে আমি আউটপুটে কাকে প্রিন্ট করব, এ কে নাকি বি কে? এ কে প্রিন্ট করব, তাই না? তাহলে গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4, তাই না? আর যদি এটা মিথ্যা হয় তাহলে কোথায় যাব, গো টু স্টেপ 5। এখনো হয় নাই, এখনো হয় নাই। খেয়াল করো, একটা অ্যালগোরিদম নরমালি যেটা হয় উপর থেকে নিচ, স্টেপ 1 2 3 4 এভাবে কি করে রান হতে থাকে, এভাবে রান হতে থাকে। তুমি এই যে ডায়মন্ড বা সিদ্ধান্ত দিয়ে এই রানটা, এই ফ্লোটাকে কি চেঞ্জ করতে পারো। খেয়াল করো, এখানে আসছে, এখানে আসছে, যদি দেখে এ বি এর থেকে বড় সত্য, তাহলে সে স্টেপ 4 এ যায়। ঠিক আছে, স্টেপ 4 থেকে আবার স্টেপ 5 এ যাবে, কিন্তু এটাই তো ইউজুয়াল ফ্লো। তাহলে সে এও প্রিন্ট করবে, বিও প্রিন্ট করবে, তাই না? এটা তো হওয়া যাবে না। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ প্রিন্ট করে সাথে সাথেই কি গো টু স্টেপ 6। এইবার পুরা জিনিসটা কমপ্লিট হয়েছে, আমি তোমাকে বুঝাই। সবাই একটু তুলো, তারপর বলতেছি। এ আর বি এর মান তো ভ্যারিয়েবল, হ্যাঁ, এই জন্যই তো তুমি জানো না। তুমি এ আর বি এর একটা স্পেসিফিক ভ্যালু ধরো, তাহলে দেখো অ্যালগোরিদমটা কই যায়। ধরো এ এর ভ্যালু ধরো 2, বি এর ভ্যালু 3, 2 আর 3 ইনপুট নিছো, 2 কি 3 এর থেকে বড় না, তার মানে এটা হবে না। উত্তরটা হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি গো টু স্টেপ 5, স্টেপ 4 স্টেপ 5, এই যে এখানটায় যাব, প্রিন্ট বি। তার মানে বি এর ভ্যালু কত, 3, 3 প্রিন্ট হবে এন্ড। বুঝছো? এবার চিন্তা করো 3 আর 2, এ এর ভ্যালু নিলা 3, বি এর ভ্যালু নিলা 2, এতটুকু আসছো, এ ইজ গ্রেটার দেন বি, হ্যাঁ সত্য। তাহলে কি এখান থেকে আমি স্টেপ 4 এ চলে যাব, এখান থেকে লাস্ট দিয়ে এখানে চলে আসবো, প্রিন্ট এ, তার মানে 3 প্রিন্ট করব, তারপর কি গো টু স্টেপ 6, যে স্টেপ 6 এ এন্ড করলাম। বুঝছো? এ আর বি হলে কি করবা, এইটা একটা কোয়েশ্চেন। এ আর বি হলে কোনটা বড়? কোনোটাই বড় না। এই প্রোগ্রামটা এ আর বি হলে কোনো আউটপুটই দিবে না। না বলো তো, এই প্রোগ্রামটা এ আর বি যদি সমান হয় তাহলে কি 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 প্রিন্ট করবে বলো দেখি, দেখি কয়জন পারো। ধরো এ আর বি সমান হয়ে গেছে, তাহলে কি প্রিন্ট করবে? যে কোনো একটা প্রিন্ট করলেই তো হয়। আচ্ছা এটা বুঝো নাই অনেক, এটা ইম্পর্টেন্ট। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, ওটা পরে আসতেছি। ধরো এ বি এর থেকে বড় হয়ে গেছে, এ বি এর থেকে বড়, তাহলে কি স্টেপ 4 এ যাবে না? তাই তো একটা অ্যালগোরিদম বা ফ্লো চার্টের নর্মাল ফ্লো বা নর্মাল প্রবাহ হচ্ছে একটা ধাপ থেকে তার পরের ধাপে, সেটা থেকে তারপরের ধাপে। তো তুমি কি এখান থেকে ফ্লোটা বিঘ্নিত করছো, এখান থেকে স্টেপ 4, এই যে স্টেপ 4 এ আসছে, তাই না? এখন তুমি যদি এটা না লিখতা তাহলে স্টেপ 4 এসে কি প্রিন্ট এটাকে প্রিন্ট করতো, তাহলে তারপর সে কই যাইতো? সে কিন্তু স্টেপ 6 যাইতো না, সে স্টেপ 5 এ আসতো, সে বিটাকেও প্রিন্ট করতো, দুইটাকেই প্রিন্ট করতো। আমরা তো যাচ্ছি না, আমরা যাচ্ছি জাস্ট বড়টাকে প্রিন্ট করতে। এই জন্যই কি আমরা এখানে এটা প্রিন্ট করে গো টু স্টেপ 6, গো টু স্টেপ 6। বুঝছো? আচ্ছা এবার কথা হচ্ছে এ আর বি যদি সমান দিতাম তাইলে কি হইতো? 3 আর 3, ধরো 3 3 দিলাম, তাইলে কাহিনী কি হইতো বলো দেখি। সে এখানে এসে চেক করতো এ কি বি এর থেকে বড় কিনা,
এটার উত্তর কি হইতো আমাকে বলো, ইয়েস না নো? এ বি এর থেকে বড় কিনা, এটার উত্তর কি হইতো, ইয়েস না নো? নো। এ বি এর থেকে বড় না কিন্তু সমান তো, তাহলে এটার উত্তর কি আসতো, নো। নো হইলে সে কই যাইতো, এখানে যাইতো না? এখান থেকে স্টেপ 5 সে কি বি কে প্রিন্ট করতো, অর্থাৎ 3 প্রিন্ট করতো। বুঝছো? আমাকে বলো, বুঝছো? তো আজকে এই পর্যন্তই, এতটুকু পর্যন্ত খুব ভালো করে রিভাইজ দিয়ে আসবা। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আরেকটু কঠিন ভার্সনে যাব, আরেকটু কঠিন ভার্সনে যাব। সবাই বুঝছো না আজকের? তো এই অ্যালগোরিদম ফ্লোচার্ট নিয়েই আমরা নেক্সট ক্লাসে আবারও পড়বো। আমরা একটু কঠিন জিনিসপত্র দেখব, তারপর প্রোগ্রামিংয়ে ঢুকবো। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।